নমস্কার, গুড ইভিনিং অল অফ মাই ফ্রেন্ডস। আপনারা কি আমাকে দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা একবার একটু জানিয়ে দিন। আপনারা জানেন, আমি আগেই আপনাদের জানিয়েছিলাম যে আজকে আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব। নেতাজি সুভাষচন্দ্র বসু ইংল্যান্ডে যখন আইসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েছেন, পরীক্ষায় ভালো ফল করা সত্ত্বেও চতুর্থ স্থান অধিকার করেছিলেন। তারপরেও তিনি আইসিএস পাশ করে ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কোনো কর্মচারী না হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। সর্বভারতীয় জাতীয়তাবাদী চেতনার দ্বারায় তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। সেই সময়কার যে ইতিহাস শুধু অতীত নয়, বর্তমানের প্রেক্ষাপটে আমরা অতীতের যে অংশকে ব্যাপকভাবে স্মরণ করি তাই হচ্ছে ইতিহাসের মূল প্রাণভ্রমর। তো সেই বিষয়ে আজকে আলাপ করব বলে মনস্থ করেছি। আমাকে যদি আপনারা শুনতে পান, দেখতে পান স্পষ্টভাবে, তাহলে একটু জানিয়ে দিন। প্রথমে নেতাজি সম্বন্ধে সাধারণ একটা প্রাথমিক ধারণা দিয়েই আমরা মূল চিঠিতে যাব এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বেও আমরা থাকবো এবং আমি শুধু বলবো আপনারা শুনবেন এমনটি নয়, আপনারাও এই বিষয়ে বিভিন্ন কথা বলতে পারেন, প্রশ্ন উত্থাপন করতে পারেন। হয়তো সব প্রশ্নের উত্তর আমরা পাবো না, কেননা ইতিহাসে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু প্রশ্নগুলো জরুরি বর্তমানকে যাপন করার জন্য, ভবিষ্যতের পথ নির্মাণ করার জন্য খুব জরুরি হয় ইতিহাসের কোনো কোনো প্রসঙ্গ। অনেকগুলো বিষয় নিয়েই অনুরোধ আসছিল, তার মধ্যে একটা যোগেন্দ্রনাথ মণ্ডল, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রথম আইনমন্ত্রী যিনি ছিলেন এবং কি সে দেশের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সংবিধান সভারও তিনি অন্যতম একজন সদস্য ছিলেন। তার রাজনৈতিক প্রেক্ষাপটও আছে। আমরা যদি 1900 সালে অর্থাৎ বিংশ শতাব্দীর চতুর্থ দশকের দিকে তাকাই, তাহলে কিন্তু এই সমস্ত রাজনৈতিক নেতৃত্বগণ ভারতীয় রাজনীতিতে ব্যাপকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠে আসছেন। বিশেষ করে যে সমস্ত ডাউন ট্রোডেন পিপল রয়েছে, ডিপ্রেসড ক্লাসেস ভারতে যারা রয়েছে, তাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এই সমস্ত নাম অনেক গুরুত্বপূর্ণ। কমিউনাল একটা হেট্রেট, ঘৃণা বা অবিশ্বাসের জায়গা থেকে ভারত ভাগ হয়েছিল। সেটাকে সরাসরি হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্ব বলবো কিনা আপনাদের সঙ্গে সে প্রসঙ্গে আলোচনা করা যাবে, কিন্তু তারপরে ভাগ যে হয়েছিল এটা সত্য, এবং ধর্মীয় বিভাজন এবং বিভেদ বোধ যে কাজ করেছিল খুব উগ্রভাবে, এ কথাও অস্বীকার করার কোনো উপায় আমাদের নেই। নেতাজি সুভাষ মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন। তার জন্ম 1897 সাল নাগাদ কেন, তাদের ডেট তারিখ সমস্ত কিছু নির্দিষ্টভাবেই আছে। তো সে সমস্ত কিনা বা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। যদি আমি বুঝতে পারি তাহলে কথা বলতে আমার সুবিধে হবে। আমি একাই কথা বলছি, কিন্তু আমি জানি না আমার কথা আপনারা কেউ শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। ভারতীয়দের তো প্রথম থেকে আইসিএস পরীক্ষায় বসার যে পরম্পরা সেটা ছিল না, এবং প্রথম যিনি ভারতীয়, রবীন্দ্রনাথের দাদা, মিস দাদা সম্ভবত, সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। পশ্চিমবঙ্গ বর্তমান যে সরকার রয়েছেন, রাজ্য সরকার, সত্যেন্দ্রনাথ ঠাকুরের নামে কিন্তু একটি ইউপিএসসি পড়ার জন্য, আমাদের দেশের যে অন্যতম একটা কঠিন পরীক্ষা এবং সরকারি সর্বোচ্চ স্তরের যে সমস্ত পদগুলো রয়েছে, আইএস, আইপিএস, আইএফএস, সেই পদের জন্য যে পরীক্ষা
কন্ডাক্ট করা হয় সেই ধরনের পড়াশোনা করানোর চেষ্টা। আমি আপনাদের কাউকেই দেখতে পাচ্ছি না, তবু আমি কথা একটু বলতে লাগি। আজকে আমি যে অংশটা পড়ে শোনাবো আপনাদের, সে অংশটা আমার নোটও আছে এবং বইও আছে। সেটা হচ্ছে উনি কেমব্রিজ থেকে লিখছেন চিঠি দেশবন্ধু চিত্তরঞ্জনকে, একটা লিখছেন 2 মার্চ 1921 সালে। এবং উনি মেজদাতাকে অনেক চিঠি লিখতেন। আমরা চিঠি যে যদি আমরা ঢুকি, আর একটা হচ্ছে 16 ফেব্রুয়ারি 1921 সালে। এই দুটো চিঠি পড়বো, নাতি দীর্ঘ চিঠি, খুব বেশি সময় আমাদের লাগবে না। নেতাজি সুভাষচন্দ্র বোসকে জানতে হবে এই কারণে যে সুভাষচন্দ্র বোস ভারত রত্নগর্ভা, যুগে যুগে বিভিন্ন মহান পুত্রের, মহান সন্তানের, মহান কন্যাদের জন্ম দিয়েছেন। তার মধ্যে সুভাষচন্দ্র একটি উত্তোজ্জ্বল নক্ষত্র। তার সাহস, তার ত্যাগ, তার গরিমা, যতদিন ভারত রাষ্ট্র থাকবে, আমরা চাই ভারত রাষ্ট্র দীর্ঘজীবী হোক, ততদিন সুভাষচন্দ্র ভারতীয়দের মনে সাহসের সঞ্চার করতে থাকবে। সুভাষচন্দ্রের বিষয়ে কথা বলতে গেলে কিছু প্রাথমিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে সুভাষচন্দ্রের যে সেই সময় সুভাষচন্দ্রদের কিন্তু ভাই বোনের সংখ্যা কিন্তু অনেক। সুভাষচন্দ্রের জন, আপনারা কেউ একটু সাড়া দিলে আমার একটু বুঝতে সুবিধা হতো। সুভাষচন্দ্রের 13 জন ভাই, মানে সুভাষচন্দ্র সহ 14 জন, 8 জন ভাই এবং 6 জন বোন ছিল তাদের। এবং 1911 সালে সুভাষচন্দ্র মেট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন, অর্থাৎ বর্তমানে যে মাধ্যমিক স্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন, স্নাতক স্তর যেটা। দর্শন বিষয়ে তিনি বিএ অনার্স করেছিলেন 1918 সালে। 1925 সালে, তারপরে তো অনেক ঘটনা ঘটবে, আমরা চিঠিতেও বলবো। চিঠির পরে 1925 সালে তিনি মান্দালয়ে নির্বাসিত হয়েছিলেন। মান্দালয় মানে বর্তমান বার্মা, মায়ানমার। এবং সেখানে তিনি যক্ষ্মাতে আক্রান্ত হয়েছিলেন। 1937 খ্রিস্টাব্দে তিনি ব্যাড গ্যাস্ট্রিনে এমিলি শেঙ্কেল নামক একজন ভদ্রমহিলাকে বিয়ে করেছিলেন। এ নিয়ে বিতর্ক আছে যে তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করেছেন কিনা, অর্থাৎ কুমারব্রত পালন করেছেন কিনা, এ নিয়ে বিতর্ক আছে। বিতর্কের কিছু ভ্যালিড কারণও আছে, সেগুলো নিয়ে আমরা পরে ফোকাস করতে পারি। 1938-এ গুজরাটের হরিপুরা কংগ্রেসের যে সেশন হয়েছিল, গুজরাট বর্তমান গুজরাট রাজ্য, তখন তো বোম্বে প্রভিন্স। তো 1938 সালে তিনি সেখানে কিন্তু অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছিলেন। তখন মনোনয়নের ব্যাপার ছিল, তারপরে তো নির্বাচনের ধারা শুরু হলো কংগ্রেসে, এবং সেটা খুব ভালো হলো না। তো বাঙালিকে কোণঠাসা করা হয়েছিল সেদিন, শুধু বাঙালিকে না, আরো অন্যান্য কারণে, যে নেতাজির তেজ সে সময় কিন্তু সহ্য করার মতো পরিস্থিতিতে দক্ষিণপন্থী রক্ষণশীল বৃদ্ধ কংগ্রেস, শুধু কোনো ব্যক্তিকে বলছি না, বৃদ্ধ কংগ্রেস, এই যে উন্মাদনা, এই যে ঐশ্বর্য, সাহস, তা হয়তো সহ্য করতে পারিনি। সেখানে আমরা আসবো। এবং 1939 সালে ত্রিপুরী, বর্তমানের নাম হচ্ছে তেওয়ার, মধ্যপ্রদেশের একটি জায়গা, জব্বলপুর জেলার মধ্যে জায়গা, সেখানে কিন্তু তিনি আবার নির্বাচিত হচ্ছেন। সে দেশে নির্বাচন নয়, একেবারে মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করলেন। সহজ কথা নয়। তখন কিন্তু এমন একটা পরিস্থিতি, কংগ্রেস মানে মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী মানে কংগ্রেস। ক্ষমা করবেন, অনেক দেরি হয়ে গেল অনুষ্ঠানে উপস্থিত হতে। না, তেমন দেরি হয়নি বাঙালি বান্ধব বাবু। আমি হয়তো কত মিনিট, হয়তো খুব জোর হলে 8-9 মিনিট শুরু করছি। আমরা মূল এখনো চিঠিতে যাইনি। আমি সুভাষচন্দ্রের যে একেবারে বৈচিত্র্যপূর্ণ জীবন, তার কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং সাল উল্লেখ করছি, যাতে পরবর্তীকালে যদি কোনো প্রশ্ন হয়, আলোচনা হয়, বিতর্ক হয় মৃদু, তাহলে আমাদের সুবিধে হবে। এবং এই জায়গার নাম যে ত্রিপুরী হলো, সেটা কলচুরি বংশ, যে সেই বংশের আমলে হয়েছে। 8ম থেকে 3ত্রয়োদশ শতাব্দীতে এখানে রাজত্ব করেছিলেন কলচুরিরা। তার আগেও তো বিভিন্ন বংশের কথা আছে, আমরা সেসব আলোচনা করব। আর একটা যেটা বলবো, তিনি যখন 17ই জানুয়ারি 1941 সালে
ছদ্মবেশে মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে আফগানিস্তানের মধ্যে দিয়ে রাশিয়া এবং পরে জার্মানিতে চলে গেলেন। সেখানে তিনি বোবা এবং কালার অভিনয় করেছিলেন, মানে কানেও শোনেন না এবং কথাও বলতে পারেন না। তো তখন যে ব্যক্তি তাকে সাহায্য করেছিলেন তিনি পস্তুভাষী মিয়া আকবর শাহ এবং কাউন্ট অরল্যান্ডো মাজোট্টা নামে তিনি কিন্তু জার্মানিতে অবস্থান করেছিলেন। তার কারণ নেতাজি কিন্তু কোনো সাধারণ কয়েদি ছিলেন না। নেতাজি ভারতের ইতিহাসকে নাড়িয়ে দেওয়ার মতো বীর সন্তান। তার কথা এই কারণে বলবো, প্রত্যেক জাতির মধ্যে যেন এই সাহসটা জেগে আসে। বিশেষ করে যে সমস্ত জাতিগোষ্ঠীর মানুষেরা, যে সমস্ত শ্রেণীর মানুষেরা এখনো পর্যন্ত ঐতিহাসিক শাসন শোষণে অত্যাচারিত হয়ে পিছিয়ে রয়েছেন, বা এমনও বলা যায় যাদের পিছিয়ে রাখা হয়েছে, তাদের এই বীরের অর্থাৎ ঐতিহাসিক বীরের জীবন সম্বন্ধে জানা উচিত। হ্যাঁ, পরমেশ্বর আমাদের সেই সাহস এবং সেই উৎসাহ ভরে দিন আমাদের হৃদয়ে, যে সাহস এবং উৎসাহ তিনি দিয়েছিলেন সুভাষচন্দ্রের মননে, মস্তিষ্কে। 1943-এ আইএনএ রাসবিহারী সুভাষকে অর্পণ করেন। আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সেটা আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত ভারতীয় সেনা আর কি, ব্রিটিশ সেনা জাপানিদের কাছে পরাজিত হতো, কারণ জাপান ইতালি এক পক্ষে, এদিকে ব্রিটেন মানে যেটাকে আমরা বলবো ইংল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত দেশ একদিকে। পরবর্তীকালে আমেরিকাও যুক্ত হলো। রাশিয়া যখন পোল্যান্ডে আক্রমণ করলো, রাশিয়ার দিকে আক্রমণ করলো হিটলার, তখন থেকে রাশিয়া আবার ইংল্যান্ডের যে পক্ষ সেই পক্ষে চলে গেল, গণতন্ত্রের ওই পক্ষে গেল, হিটলারের পক্ষে রইল না, ফ্যাসিজমের পক্ষে কিন্তু তখন ছিল না রাশিয়া। যাই হোক, অম্লমধুর সম্পর্ক এগুলো, কেউ কারোর চিরশত্রু বা চিরবন্ধু নয়। এবং তিনি যে বাহিনীর নাম দিলে আরজি হুকুমাতে আজাদ হিন্দ, এবং তার যে আত্মজীবনী মানে নিজে লিখেছেন, যেটা তার জীবনের কথাও আছে এবং ভারতের যে সমস্যা সংকুল যে সময়ের কথাও উঠে এসেছে। আমরা আফসোস, তাকে আমরা অসময় হারিয়েছি। হ্যাঁ, তার লেখার মধ্যে পুরো ইতিহাস যে উঠে এসে তা নয়, কিন্তু গুরুত্বপূর্ণ লেখা। প্রত্যেক ভারতীয়ের উচিত এই লেখা পড়া, এবং পৃথিবীর যে প্রান্তে যে সমস্ত গবেষক আছেন, উপনিবেশ বিরোধী যে চর্চা, উপনিবেশবাদের যে চর্চা এবং অন্যান্য চর্চা যারা করেছেন, তাদের নেতাজি সুভাষচন্দ্রের লিখিত যে রচনা, তা কিন্তু পড়া উচিত, গভীরভাবে বিচার বিবেচনা করা উচিত। ইন্ডিয়ান পিলগ্রিম অ্যান্ড ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম। আর কয়েকটা তথ্য বলেই আমরা চিঠিতে চলে যাব। সেটা হচ্ছে 4 জুলাই বার্মাতে তিনি কি করেছেন, র্যালিতে তিনি কিন্তু বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাসের দেশ নামক যে নাটক আর কি, ছোট্ট নাটক, সেটা 1933 সালে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে উৎসর্গ করেছিলেন এবং খুব খুব গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন লিখেছিলেন। যেহেতু আমি কোট করছি, উদ্ধৃতি করছি, তাই আমি দেখে থেকে একদম শব্দগুলোই উচ্চারণ করার চেষ্টা করছি যেভাবে রবীন্দ্রনাথ লিখেছেন। স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ, সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটকটা উৎসর্গ করলুম। এটা রবীন্দ্রনাথ লিখছেন। গ্রেট স্কেপ, তারপরে হলো, আমি আগেও বলেছি 1941 সালের 17 জানুয়ারি তিনি কলকাতা থেকে এটাকে মহাবিনিষ্ক্রমণের মতো, বুদ্ধ যেমন ছেড়েছিলেন সেই রকমই আর কি গ্রেট ঘটনা। আমার কাছে এটা ব্যক্তিগত গ্রেট ঘটনা। তো তিনি কিন্তু গ্রেট স্কেপ করেছিলেন, মহাবিনিষ্ক্রমণ, মহান পলায়ন, সেটা BLA 7169 গাড়িতে করে। জাপানে টোকিওতে রেনকেজি বৌদ্ধ মন্দিরে তার চিতাভস্ম আছে। কেউ কেউ মনে করছেন না ওখানে নেই। তাইপেইতে যদি ধরে নেওয়া হয় 18 আগস্ট 1945-এ ওই প্লেনটার ক্রাশ হয়েছিল। এ নিয়ে খোসলা কমিশন থেকে শুরু করে মুখার্জি কমিশন, খোসলা কমিটি, অনেক তদন্ত হয়েছে, কিন্তু আমরা এখনো খুব সদুত্তর পাইনি। নেতাজির ওই যে 18 আগস্ট 1945-এর পর কি হলো, তিনি কি রাশিয়ায় নাকি জাপানেই রয়ে গেলেন, নাকি অন্য কোনো দেশে রইলেন, নাকি শৈলমারে সাধু হলেন আমাদের দেশে এসে, নাকি জ্ঞানগঞ্জে আছেন কোনো সাধনায়, আধ্যাত্মিক ভাবে আছেন কিনা আমরা সেটা জানি না, বিভিন্ন বিতর্ক আছে।
এটা আর একটা যেটা আছে, তাইপেই শহরে বাক্সে রাখা হয় তার চিতাভস্ম, এটা খোসলা কমিশনের রিপোর্ট অনুযায়ী। খোসলা কমিশন এটা বলেছিলেন। আবার আমরা অনেক গবেষণায় দেখছি যে না, ওই দিন প্লেন দুর্ঘটনা ঘটেনি, নেতাজি মারা যাননি, এবং নেতাজি এর আগেও তো মানুষকে চমকে দিয়েছেন। কোনোভাবে বিবেচনা করাও উচিত নয়। আবার নেতাজি যে এখনো আছেন কিন্তু দেখা দেননি, ভারতের সংকটময় সময়ে তিনি আবির্ভূত হননি, হ্যাঁ, একেবারে সেনার ভার তিনি নিজের হাতে তুলে নেননি, এটা ভাবাটাও কষ্টকর হয়। যাই হোক, 1999 সালে আদালতের আদেশে মুখার্জি কমিশন গঠিত হয়। 1905 খ্রিস্টাব্দের 8 নভেম্বর রিপোর্ট পেশ করে মুখার্জি কমিশন। মাউন্টব্যাটেন স্যার ফিগেস নামক গোয়েন্দাকে নেতাজির তদন্তের ভার দেন। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা মনে রাখবেন। মাউন্টব্যাটেন সেই সময় যখন ভারত ভাগ হচ্ছে, সেই সময়কার যে ভাইসরয় ছিলেন, তিনি কিন্তু বিশ্ববিখ্যাত গোয়েন্দা স্যার জন ফিগেস তাকে দিয়েছিল যে নেতাজির কি হলো সম্বন্ধে তথ্য জোগাড় করার ভার দিয়েছিলেন। এবং যেটা আমি বলবো ইএফ ব্যবহার হয় সেটা আমি নাই বললাম। 1921 ইস্তফা দিয়েছিলেন তিনি ICS পরীক্ষা থেকে। আমরা চিঠির মধ্যে ঢুকে যাব এবং আপনাদের ছোট ছোট যদি কোনো প্রশ্ন থাকে নেতাজি আমি বলার চেষ্টা করবো, সেগুলো করবেন। তিনি যে তার আধ্যাত্মিক জীবন নিয়ে একদিন আমার আলোচনার ইচ্ছে আছে। হ্যাঁ, এগুলো যে প্রত্যেকে দেখবেন, সকলে দেখতে পারবেন, বুঝতে পারবেন তা নয়। নেতাজি আধ্যাত্মিক প্রবণ মানুষ ছিলেন। নেতাজি যখন হননি, নেতাজি তো ডাকটা শুরু হয় জার্মানিতে। সেখানে যে সমস্ত ভারতীয় সেনারা যুদ্ধবন্দী হয়েছিলেন তাদের নিয়ে উনি যে গঠন করলেন সেনাবাহিনী, তারা তাকে নেতাজি নামে সম্বোধন করেছিলেন। কিন্তু তার জীবন আধ্যাত্মে পরিপূর্ণ, যদিও সবসময় একই রকম আধ্যাত্ম প্রবাহ তার মধ্যে প্রবাহিত হয়নি। ছোট থেকেই সন্ন্যাসের প্রতি তার ঝোঁক, রহস্য জগতের প্রতি তার ঝোঁক, মানব সেবার প্রতি তার ঝোঁক তার জীবন কথা থেকেই আমরা পাই। এবং যেটা হচ্ছে ভারতের যে সনাতনত্ব, তার প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধা। পরবর্তীকালে রামকৃষ্ণ, বিবেকানন্দ, কখনো শ্রী অরবিন্দের প্রতি তিনি ঝুঁকে গেলেন। মানে আধ্যাত্মিক চেতনাও তিনি বারবার চেঞ্জ করেছেন। কখনো মনে হয়েছে শঙ্করাচার্য চূড়ান্ত, আবার পরে সন্দেহ জেগেছে না, শঙ্করের কথা নিয়ে চললে চলবে না। তো এইরকম চেঞ্জ হয়েছে একজন চিন্তাশীল ব্যক্তির মধ্যে যা হয়। তিনি ক্লাস 8, 9, 10 থাকতেও যে সমস্ত চিঠিপত্র লিখেছেন বন্ধুদের কাছে, তাতে বোঝা যায় মানে মর্নিং শোজ দ্য ডে। নেতাজির ওই পত্তনের পাতা দেখেই এ মূলটি কত বড় হবে, তাকে এই সমস্ত চিঠিপত্র পড়েন তাহলে বুঝতে পারবেন যে বিরাট একটা মানুষ তিনি কিন্তু তৈরি হচ্ছেন, গোকুলে গোপনে বেড়ে উঠছেন। তো এখানে আমি অনেকক্ষণ কথা বলে ফেললাম, আপনাদের সময় আমাকে ক্ষমা করবেন, সময় আপনাদের হয়তো কিছু নষ্ট করে ফেলেছি। চিত্তরঞ্জন দাসের জন্ম 1870 সাল নাগাদ, তিনি মারা যাচ্ছেন 1925 সালে। এবং চিত্তরঞ্জনের সঙ্গে আমরা দেখব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বা সৎসঙ্গের একটা সম্পর্ক পরবর্তীকালে গড়ে উঠেছিল। শুধু তাই না, চিত্তরঞ্জনের সঙ্গে ঠাকুর গুরুচাঁদেরও একটা কথোপকথন চিঠির মাধ্যমে হয়েছিল। মতুয়া সমাজের নেতা যিনি গুরুচাঁদ ঠাকুর, তার সঙ্গে হয়েছিল। শশীভূষণ ততদিনে মারা গেছেন 1918 সাল নাগাদ, তাই তার সঙ্গে আর হয়নি। তো সেসব আলোচনা একটু পরে যাই, তার আগে আমরা একটু দেখে নিই যে ঠিক তিনি কিভাবে লিখছেন। চিত্তরঞ্জন অনেক বড় নেতা, অনেক বড় উকিল, এবং তিনি ধর্মের দিক থেকে বৈষ্ণব ভাবনার দ্বারা প্রভাবিত ছিলেন। আমি চিত্তরঞ্জন দাসের কথা বলছি দেশবন্ধু। তার অনেক ফিস ছিল, সেই সময়কার মহামেধাকালতি প্র্যাকটিস করতেন আর কি। এই জায়গার চিঠিটা আমি পড়া শুরু করছি, আপনারা একটু শুনবেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে লিখিত 16 ফেব্রুয়ারি 1921 সালে। দ্য ইউনিয়ন সোসাইটি, কেমব্রিজ থেকে লিখছেন। কি গভীর কথা, কি দরদের কথা, কত দায়িত্বের কথা তিনি লিখছেন। আচ্ছা, এর আগে একটু জানা ভালো যে 1919 থেকে আমাদের দেশে কিন্তু আর কি খেলাফতের যে আন্দোলন, 1920 সাল নাগাদ যে অসহযোগ আন্দোলন, এই যে 1920-তে অসহযোগ খেলাফত হচ্ছে, আমাদের যে ঘটনা ঘটছে 13 এপ্রিল 1919 সালের যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটছে, জেনারেল ও ডায়ার মানুষকে একেবারে হত্যা করছে। এবং তুর্কিতে যে খলিফাতন্ত্র এতদিন ধরে যেটা ছিল অটোমান খিলাফত বা উসমানীয়
খেলাফত সেটা সরে যাচ্ছে, এই সমস্ত ঘটনা কিন্তু তখন ঘটছে, বিশ্বজুড়ে তোলপাড়। এবং তখন কিন্তু একটু কিছুদিন আগে শেষ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। তো এই প্রেক্ষাপটে আপনাদের একটু মনে রাখলে সুবিধে হবে। এবং চৌরি চৌরার যে ঘটনা ঘটলো, 22 জন পুলিশকে যে পুড়িয়ে মারা হলো উত্তেজিত জনতা, এবং তার ফলে যে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনকে আবার রিপিল করে নিলেন, উইথড্র করে নিলেন, সেই সমস্ত কাহিনী তো আছে। তো সেইগুলো একটু মাথায় রাখবেন, এই ডেটগুলো, এই জন্য আমার বলা তারিখগুলো। প্রণাম, পুরস্বর, নিবেদন। আপনি আমাকে বোধহয় চিনেন না, কিন্তু আমার পরিচয় দিলে বোধহয় চিনিতে পারিবেন। আপনাকে আমি খুব প্রয়োজনীয় কোনো বিষয়ে এই পত্র লিখিতেছি, কিন্তু কাজের কথা আরম্ভ করিবার পূর্বে আমাকে নিজের সিনসিয়ারিটি আগে প্রমাণ করিতে হইবে, সেই জন্য প্রথমে নিজের পরিচয় দিতেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু জানাচ্ছেন চিত্তরঞ্জনকে যে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনার সঙ্গে বলবো, কিন্তু তার আগে আমার এই বিষয়টা যে কত সিরিয়াস, আমি যে এই বিষয়ে কতটা সৎ, সিনসিয়ার, আমার সিনসিয়ারিটি আপনার কাছে প্রমাণ করার জন্য আমি নিজের সম্বন্ধে, নিজের পরিচয় সম্বন্ধে কিছু কথা বলছি। আমার পিতা শ্রী জানকীনাথ বসু কটকে ওকালতি করেন এবং কয়েক বছর পূর্বে সেখানকার গভর্নমেন্ট প্লিডার ছিলেন, মানে সরকারি উকিল। এইভাবে সহজে বুঝলে ভালো হবে। আমার একজন দাদা শ্রী শরৎচন্দ্র বসু কলিকাতা হাইকোর্টের ব্যারিস্টার। এই শরৎচন্দ্র, হোসেন সোহরাওয়ার্দী, শরৎচন্দ্র, এরা কিন্তু ওই যে ভারত যখন ভাগ হচ্ছে তখন বলেছিল আলাদা যুক্তবঙ্গ হোক, স্বাধীন যুক্তবঙ্গ। যদিও স্বাধীন যুক্তবঙ্গের কথা প্রমথরঞ্জন চাননি, আবার আলাদাভাবে যোগেন্দ্রনাথ মন্ডল চেয়েছিলেন, সেসব আলোচনায় যাব পরে। কেন এই সমস্ত কথা বলছি? এই সমস্ত কথা বলছি চিত্তরঞ্জন দাসেরই ভাবশিষ্য। যখন মহাত্মা গান্ধীর সঙ্গে আলাপ হলো নেতাজি সুভাষের, তখন নেতাজিকে বললেন যে তুমি চিত্তরঞ্জনের অধীনেই কাজ করো, ওইদিকে বাংলার দিকে। পরবর্তীকালে বাংলার বঙ্গীয় কংগ্রেস যে তার সভাপতি হলেন সুভাষচন্দ্র বসু। তো একটা জাতিকে রাজনৈতিকভাবে জাগতে গেলে যে সাহসের দরকার, যে উৎসাহের দরকার, সেটা আমরা নেতাজি সুভাষচন্দ্রের কাছ থেকে পাবো। আপনি আমার পিতাকে চিনিলেও চিনিতে পারেন এবং আমার দাদাকে নিশ্চয়ই চেনেন। এই যে শরৎচন্দ্র বসু, এর কাহিনী আছে। শরৎ বোস, সোহরাওয়ার্দী, আমাদের একে ফজলুল হক, নেতাজি সুভাষচন্দ্র, এরা সব চিত্তরঞ্জনের শিষ্য। চিত্তরঞ্জনই 1923 সালে বেঙ্গল প্যাক্ট করেছিলেন নমশূদ্র সমাজের জন্য। বাংলার হিন্দু মুসলমান সমাজের রাজনৈতিক চড়ান উতার বুঝতে গেলে এই প্রসঙ্গ বুঝতেই হবে, কোনো উপায় নেই। এরপরেও আসবো যে গুরুচাঁদের কি করছেন ওই সময়, প্রমথরঞ্জনের কি ভূমিকা, আমাদের যোগেন্দ্রনাথ মন্ডলের কি ভূমিকা, কংগ্রেসের কি ভূমিকা, হিন্দু মহাসভা কিরকম ভাবছে, সে কথা আমি চিঠির পরে আলোচনা করার চেষ্টা করব। 5 বছর পূর্বে আমি কলিকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়িতাম। 1916 সালের গোলমালের সময় আমি বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেলড হই। এক্সপেলড মানে আর কি রেস্ট্রিকেটেড হয়ে যায়, আলাদা হয়ে যান, বের করে দেওয়া হয়। 2 বছর নষ্ট হইবার পর আমি কলেজে পড়িবার অনুমতি পাই। 2 বছর নষ্ট হয়ে গেছে বলে ওনার 1918 সাল লেগেছিল স্নাতক পাশ করতে, গ্রাজুয়েশন কমপ্লিট করতে। তারপর 1919 সালে আমি বিএ পাশ করি। এই যে বিএ 19 সাল এখানে লেখা আছে, তাহলে সেটাই আমাকে ধরতে হবে। এবং অনার্স এর প্রথম শ্রেণীতে স্থান পাই, মানে ফার্স্ট ক্লাস অনার্স নিয়ে পাশ করেছিলেন সেই সময়, এবং তার সাবজেক্ট ছিল দর্শন, ফিলোসফি। কপিল মল্লিক, জয় হরি বল দাদা, আপনাকেও জয় হরি বল। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভেরি ইনফরমেটিভ সুজয় পাল, থ্যাংকস আ লট টু ইউ। স্টে টিউনড, সঙ্গে থাকো, আরো অনেক কথা হবে। তো তিনি কিন্তু দর্শন নিয়ে পড়া করছিলেন। আমি বলছি যে একজন বড় নেতা তৈরির পেছনে কপিল মল্লিক দাদা ভাই, আপনারা যা কিছু লিখবেন, মানে স্টিকার দিলে, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ফেসবুক থেকেই মানে এটাকে প্রচারণাটা কমিয়ে দেয় বা গ্রোথ রিচটা কমিয়ে দেয় ফেসবুকে। সেটা তো ভালো না। আমরা চাই আমাদের কথাগুলো মানুষের কাছে যাক এই অর্থে যে প্রচার নয়, আরো নতুন নতুন মত আমাদের কাছে আসুক, তাহলে আমরা বুঝতে পারবো। যাই হোক, আপনারা স্টিকারটা একটু এড়িয়ে চলবেন, অন্য কিছু করলে ভালো হয়। যাই হোক, তিনি কিন্তু অনার্স নিয়ে ফার্স্ট ক্লাসে পাস করেছিলেন এবং তিনি কিন্তু ভেরি মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন। প্রথম দিকে তিনি কনভেন্ট স্কুলে পড়ছেন, বাইবেল পড়ছেন, এই জন্য তার লেখার উপরে বাইবেলের অনেক প্রভাব আমরা দেখতে পাবো।
ধর্মজগতের অনেক প্রভাব আছে, এবং তারা যে খাটো করে দেখতো ভারতীয় ধর্মকে অন্যভাবে, পাদ্রীরা, খ্রিস্টান মিশনারিরা, তার জন্য এই দেশের যে ধর্ম কিন্তু বেড়েছিল রাজনৈতিক কারণে। এছাড়া আধ্যাত্মিক প্রয়োজনে ব্যাপক ধর্মচর্চার মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। শুধু ছেলেবেলায় নয়, শুধু পড়াশোনার কালে নয়, যখন তিনি বড় নেতা হয়ে গেছেন তখনও পর্যন্ত ধ্যান, যোগ, এগুলো কিন্তু তার জীবনে ছিল। যদিও একটা বদ অভ্যাস তার ছিল, সেটা হচ্ছে চেন স্মোকার ছিলেন তিনি, মানে সিগারেট দিয়ে সিগারেট ধরাতেন, এইরকম ঘটনা ছিল। যদিও সে টেনশন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আমরা এই অংশটা অবশ্যই পড়বো যে 41 থেকে 45-এর মধ্যে নেতাজি মানে কিরকম ভাবে পাগল পাড়া হয়ে ঘুরে বেরিয়েছেন, বা 1946-এর পরে প্রমথ রঞ্জন পাগলের মতো ঘুরিয়ে বেরিয়েছেন। এই সমস্ত ভূমিকা আছে। আমি কোনো তুলনা উঁচু নিচু করার চেষ্টা করছি না, আমি বলছি এইগুলো না জানলে একটা জাতি গোষ্ঠী মজবুত হতে পারবে না রাজনৈতিক ভাবে। শুধু রাজনৈতিক ক্ষমতা চাই বললেই কি আর হয়? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, দাদা প্রণাম নেবেন। জয়শীল, আপনাকেও প্রণাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সঙ্গে থাকুন, মতামত ব্যক্ত করুন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা আরো যাই। 1919 সালের অক্টোবর মাসে এখানে আসিয়াছি, মানে ইংল্যান্ডে গেছেন সেই কথা বলছেন, যে 1919 সালে তিনি গেছেন। 1920 সালের আগস্ট মাসে আমি সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করি এবং 4র্থ স্থান অধিকার করি। ভীষণ গুরুত্বপূর্ণ একটা তথ্য। ভারতীয় ছাত্ররা, ব্রিটিশ ছাত্ররা সবাই পরীক্ষা দিচ্ছেন, তার মধ্যে তিনি 4th হয়েছিলেন, এবং তিনি 7 মাসের বেশি কিন্তু প্রস্তুতি নিতে পারেননি। খুব অল্প সময়ের মধ্যে এক বড় অর্জন। এটা শুধু ব্যক্তিগত অর্জন হয়ে থেকে যেতে পারত যদি তিনি উচ্চ পদস্থ কোনো ব্রিটিশ সরকারের কর্মচারী হতেন, কিন্তু বিধাতা অন্যভাবে তাকে আঁকার চেষ্টা করেছেন বলে আমরা তার লড়াইয়ের ফসল ভোগ করছি, স্বাধীনতা ভোগ করছি। যে সমস্ত বীর পুঙ্গব, বীর সন্তানেরা ঔপনিবেশিক অভিশাপ থেকে আমাদের রক্ষা করেছেন, তার মধ্যে উজ্জ্বলতম নামটি সুভাষচন্দ্র বসু। আমি সুভাষচন্দ্রের কথা বলতে গিয়ে একটু মুখর হয়ে যাব, এমনিতেই আমার বাচালতার কুখ্যাতি আছে, আপনারা আমাকে ক্ষমা করবেন। নেতাজির কথা বলতে গেলে আমি হয়তো দুটো কথা বেশি বলে ফেলতে পারি। 1920 সালের আগস্ট মাসে আমি সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করি এবং 4র্থ স্থান অধিকার করি। এই বছর জুন মাসে আমি মোরাল সায়েন্স টপিকস পরীক্ষা দেব। মোরাল সায়েন্স মানে নীতি বিজ্ঞান। শুধু তো জ্ঞান বিজ্ঞান জানলে হবে না, পদার্থ বিজ্ঞান জানলাম, কেমিস্ট্রি জানলাম, ভালোবাসা জানলাম না, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে আমি জানলাম না, তাহলে তো হবে না। তাহলে নীতি নৈতিকতাকেও বুঝতে হবে। তো তার সাবজেক্টের মধ্যে একটা ছিল মোরাল সায়েন্স। সেই বিষয়ে তিনি ট্রিপস পরীক্ষা দেবেন। হ্যাঁ, মোরাল সায়েন্স ট্রিপস পরীক্ষা দিব। সেই মাসে আমি এখানকার বিএ ডিগ্রি পাইব। ওখানকার যে বিয়ে, কপিল মল্লিক দাদা স্টিকারটা ডিলিট করে দেন। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারেননি, জয়শীল বাবু, আমরা পরবর্তীকালে ডিলিট করে দেবো, অসুবিধা নেই। উনি জানেন না, জানলে নিশ্চয়ই। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে, তার মানে তিনি কি কি সাবজেক্ট নিয়ে পড়ছেন একটু খেয়াল করবেন, যে একটা প্রোফাউন্ড ভিত্তি যদি পেতে হয় একজন নেতার, তাহলে তাকে কি করতে হয়। ও লাভলি বললেই হয় না, তো ফ্যান ফলোয়ার বাড়ে তাতে, কিন্তু একটা জাতির দিক নির্দেশ করা যায় না। তো গবাদি থেকে স্বর্ণ বের করা আর এইরকম পড়াশোনা করে গভীরভাবে ভেবে চিনতে একটা জাতির সেবায় নিয়োজিত করা নিজেকে একরকম ঘটনা নয়। নেতাজি সুভাষচন্দ্র কিন্তু নির্বাচনের দ্বারা নেতাজি সুভাষচন্দ্র হচ্ছেন না। তিনি কিন্তু জনপ্রতিনিধি নন। জনপ্রতিনিধি তার গৌণ পরিচয়, কিন্তু তিনি নেতা সত্যিকারের। তিনি তার নীতির মাধ্যমে একটা বৃহত্তর জনজাতির দিক নির্দেশ করতে সক্ষম হয়েছিলেন। তার যে সমালোচনা হবে না তা না, ভালো মন্দ দুর্বলতা সব দিক থাকবে, মানুষ তো। কিন্তু তার মহত্ব, তার ত্যাগ, তার ঐশ্বর্য, তার ভাব গভীরতা এবং তার ঔদার্য, তার উদারতা আমাদের বুঝে নেওয়ার একটু চেষ্টা করতে হবে, আত্মসাৎ করার চেষ্টা করতে হবে। এখানে কিন্তু শেখার অনেক কিছু আছে। প্যান ইন্ডিয়ান ন্যাশনালিজম যে একটা ধারণা হয়েছিল, যে সমগ্র ভারত জুড়ে এক জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের যারা যারা প্রবক্তা হয়েছিলেন গোড়া থেকে, তার মধ্যে পরিণতির দিকের একজন অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা এবং আচরণকারী ব্যক্তিত্ব হলেন সুভাষচন্দ্র বসু। এখন কাজের কথা বলি। তিনি তার পরিচয় সংক্ষেপে দিয়েছেন চিত্তরঞ্জন দাসকে, দেশবন্ধুকে। এবার বলছে এখন কাজের কথা বলি। দেখুন কিভাবে নিয়োজিত করছেন তিনি তার জাতির সেবায়।
সরকারি চাকরি করিবার আমার মোটেই ইচ্ছা নাই, একথা তিনি তার মেজদাদাকে খুব জানাতেন। তিনি মাকে চিঠি লিখতেন, বাবাকে কম লিখতেন, মেজদাদাকে খুব লিখতেন। হেমন্ত কুমার সরকার বলে একজন বন্ধুকে অনেক লিখতেন, অনেক চিঠি, বেশিরভাগ চিঠি হয়তো তাকে লেখা। এবং অন্যান্য চিঠির কথাতে তার আধ্যাত্মিক চেতনা, তার জাতি চেতনা, তার সেবামূলক, এই দেশের যে বর্ণের ব্যাপার, জাতির ব্যাপার, অর্থনৈতিক বৈষম্যের ব্যাপার, বিভিন্ন বিষয়ে তার চিঠির মধ্যে কিন্তু উঠে এসেছে পরম্পরায়। আমি বাড়িতে লিখিয়াছি বাবাকে এবং দাদাকে যে আমি চাকরি ছাড়িয়া দিতে চাই। বুঝুন, যে চাকরি পাওয়ার জন্য সারা ভারত লালায়িত, সেই চাকরি ছেড়ে দিতে চান। কতটা সাহস থাকলে, কতটা দেশপ্রীতি থাকলে, কতটা স্বাধীনচেতা মানসিকতা থাকলে এই সিদ্ধান্তের কথা মাথায় আসতে পারে। শুধু তো মাথায় আসা না, তিনি আচরণে করে দেখাচ্ছেন। আমি চাকরি ছাড়িবার পর কি ট্যানজিবল কাজ করিতে চাই। আমি অবশ্য জানি যে চাকরি ছাড়িয়া আমি যদি কোমর বাঁধিয়া দেশের কাজে অবতীর্ণ হই, তাহা হইলে করিবার আমার গ্রাম্য সমিতি স্থাপন, জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার ইত্যাদি। ইনট্যাঞ্জিবল মানে যা অস্পর্শযোগ্য, যা স্পর্শ করা যায় না, সংস্কৃতি। হ্যাঁ, বলা যায়, আমি যদি বলি একটুখানি পূজা দিন, তো হয় না তো, এগুলো ইনট্যাঞ্জিবল। আর ট্যাঞ্জিবল মানে যেটা হাতে কলমে করা যায়। ধরুন আপনি কোনো একটা জমি চাষ করলেন, ফুল ফলালেন, মাছ চাষ করলেন, এগুলো ট্যাঞ্জিবল, স্পর্শযোগ্য। তো এই ধরনের কাজ আমি করব, হাতে কলমে কাজ করতে চাচ্ছেন। তিনি কি কি করতে চাচ্ছেন খেয়াল করুন। তার যে খুব বয়স হয়ে গেছে তা নয়, 1921 সালে লিখছে, তার জন্ম 1897। তাহলে 23-24 বছরের টকবগি একজন যুবক, তিনি এই কথা লিখছেন যে আমি তাদের অনুমতি, এটা কি বলছে, আমি এখন উত্তর পাই নাই, তাদের অনুমতি পাইতে চাইলে আমাকে দেখাইতে হইবে আমি চাকরি ছাড়িবার পর কি ট্যাঞ্জিবল কাজ করিতে চাই। মানে বাড়িতে দেখাতে হবে যে আমি চাকরি ছেড়ে দিয়ে করবোটাকে, কি করতে চাই, এটা দেখাতে হবে বাড়িতে। কেন, তারা তো নিম্ন জাতেরও নয়, মানে তথাকথিত যে নিচু জাত, অস্পৃশ্য এমনও নয়। তারা কায়স্থ, একেবারে বামুন এমন নয়, কায়স্থ। এবং তারা কিন্তু শ্রেণীর মাপে একেবারে নিম্ন শ্রেণীতে নয়, বরঞ্চ উচ্চ মধ্যবিত্ত পরিবারের মানুষ। ওই প্রায় একই সময় জন্ম, আরো 2 বছর পরের জন্মে নজরুল ইসলাম শুধুমাত্র কবি রইলেন। কবি যে তিনি খাটো হয়েছেন তা না, তিনি অমর হয়েছেন। কিন্তু তিনি এই ধরনের নেতা হতে পারবেন না। কেন? শ্রেণীর একটা গণ্ডি থাকে, সেই শ্রেণী পেরিয়ে গিয়ে বড় কিছু হওয়া সম্ভব নয়। যে ব্যাকআপ নেতাজি সুভাষচন্দ্র পাবেন লেখাপড়া থেকে শুরু করে রাজনীতি ক্ষেত্রে, সেই ব্যাকআপটা কখনোই নজরুল ইসলামের ভাগ্যে জুটবে না। প্রমথ রঞ্জনের জন্ম 1902 সালে, তার ভাগ্যে কিন্তু এইরকম ব্যাকআপ জুটবে না, স্বাভাবিক ব্যাপার। 1907 নাগাদ যোগেন্দ্র মন্ডলের জন্ম হবে, যোগেন্দ্রনাথ মন্ডল, তার এই ব্যাকআপ জুটবে না, আরো ব্যাপার আছে। আমি অবশ্য জানি যে চাকরি ছাড়িয়া আমি যদি কোমর বাঁধিয়া দেশের কাজে অবতীর্ণ হই, তাহা হইলে করিবার আমার অনেক আছে, যথা যেমন জাতীয় কলেজে শিক্ষকতা, পুস্তক ও খবর কাগজ প্রণয়ন ও প্রকাশ, গ্রাম্য সমিতি স্থাপন, জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার ইত্যাদি। দেখুন, সেই একই ফর্মুলা। গুরুচাঁদও ঠিক যেভাবে চাইছেন যে একটা জাতিকে জাগরণ ঘটাতে গেলে সবচেয়ে সহজলভ্য যে পথ আমাদের হাতে আছে, সেটা হচ্ছে ব্যাপকতর শিক্ষা। শিক্ষা শুধু নাম লিখতে পারি, সাক্ষরতার কথা বলছে না, শুধু স্বাক্ষর করতে পারি বা 2-1 পাতা বাংলা ইংরেজি পড়তে পারি। শিক্ষা ব্যাপকভাবে শিক্ষিত হওয়া। শিক্ষিত হলেই একমাত্র যাদের কাছে কিছু নেই তারা বুঝতে পারবে যে তারা শোষিত হচ্ছে, কোথায় কি করলে তাদের মুক্তি ঘটবে, এই চিন্তায় পৌঁছতে পারবে। তাই ব্যাপকতর শিক্ষার কথা এখানে কিন্তু নেতাজির মাথাতেও আসছে, যে আমি হয় জাতীয় কলেজে শিক্ষকতা করব, গ্রাম্য সমিতি গড়ে তুলব, বা খবরের কাগজ তৈরি করব এবং আমি তা প্রচার প্রকাশ করব। তার মানে একই ব্যাপার, কিন্তু একই পদ্ধতি মাথার মধ্যে আসছে। প্রিন্ট কালচার তৈরি হয়েছিল ভারতে এক সময়। যারা যারা প্রিন্ট করতে পেরেছিল, যারা যারা লিখতে পেরেছিল, তারা তাদের কথা লিখে ওই লেখার মাধ্যমে জনমত গঠন করে সমাজের উচ্চ স্তরে উঠে আসতে পেরেছে। খুব সুন্দর আলোচনা, নিশ্চয়ই এই আলোচনা শুনে অনেকেই নতুন কিছু জানতে পারবে, সেই আশা রাখি। সন্দীপ রয় দাদা, স্বাগতম। আরেকটু সঙ্গে থাকুন, চিঠির অর্ধেক হয়ে গেছে, 2টো চিঠি পড়বো, হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন বাড়িতে দেখাইতে পারি আমি কি ট্যাঞ্জিবল কাজ করিতে ইচ্ছা করি, ট্যাঞ্জিবল আগেই বলেছি, স্পর্শযোগ্য, যা দেখানো যায়, তাহা হইলে বোধ হয় চাকরি ছাড়া সম্বন্ধে অনুমতি সহজে পাইব।
তারা তাদের সন্তানকে এমনভাবে বড় করেছেন, আজকে সেই সন্তান যখন ফল দেবে, জল দিয়েছেন, সার দিয়েছেন, মানুষ করেছেন। নেতাজি সুভাষচন্দ্র যে বাবা মায়ের খুব বাধ্য সন্তান ছিলেন ছেলেবেলা থেকে, তা কিন্তু নয়, বরঞ্চ ডাকাবুকো ছিলেন। প্রথম জীবনে খুব ইন্ট্রোভার্ট ছিলেন, নিজের মধ্যে কুঁকড়ে থাকতেন, সাহসের অভাব ছিল। পরবর্তীকালে কিন্তু দুঃসাহসী বিভিন্ন কার্যক্রম তিনি করেছেন, মাতা পিতাকে এড়িয়েও চলেছেন, না বলে অন্য পাড়ায় কলেরায় আক্রান্ত মানুষদের সেবা করতেও চলে গেছেন, আধ্যাত্মিক টানে কখনো ঘর ছেড়েছেন। অনেক বৈচিত্র্যময় জীবন এবং তার আধ্যাত্মিক যে টানাপোড়েন মনের মধ্যে, সেটা কিন্তু ব্যাপকভাবে কাজ করেছে। বলছে যে আমি যদি এরকম দেখাতে পারি বাড়িতে সন্তোষজনক কোনো উপায়, তাহলে হয়তো চাকরি ছাড়ার অনুমতিটা সহজে পাবো। একবার তো একবার সন্ন্যাসী বলেছেন যে মাতা পিতাকে ভক্তি করতে হবে, প্রত্যেকদিন সকালে উঠে বাবা মাকে প্রণাম করতে হবে। মহাঝক্কি, যা কখনো করা হয়নি। যে ছেলে বাবা মাকে এতটা বাধ্য নয় আর কি, হঠাৎ সকালে উঠে ডুব করে বাবাকে বা মাকে প্রণাম করলে তো হই হই রই রই কাণ্ড। বা কখনো ধ্যান করতে বসেছেন, দরজার আড়ালে কেউ ঢুকে যখন রুমে ঢুকতে গেছে, ঘরে ঢুকতে গেছে, সে এক লজ্জাজনক পরিস্থিতিতে। এমন এমন নানা মজার ঘটনা আছে, অনেক ঘটনা। আমরা কখনো নেতাজিকে নিয়ে ডিটেলসে পড়বো। বেশিরভাগ আলোচনা আমরা নেতাজি কিভাবে অন্তর্বিষয় অনেক বিষয়ে সময় ব্যয় করি, কিন্তু তিনি বেঁচে থাকতে থাকতে কি ভাবছেন, কি করছেন, কিভাবে একটা নেতাজি তৈরি হয়, কোন পরিবেশ, কোন পরিস্থিতি, কোন লেখাপড়া, কোন চিন্তার দ্বারা একজন সুভাষ বসু একজন নেতাজি হয়ে ওঠেন, এই যে বিবর্তন, এটা আমাদের শেখার বোঝার দরকার আছে। এইবার যেটা হচ্ছে, সেই আমি যদি তাহাদের অনুমতি লইয়া চাকরি ছাড়িতে পারি, তাহা হইলে বিনা অনুমতিতে কোনো কাজ করিবার আবশ্যকতা নাই। যদি আমি অনুমতি পাই, এই সম্ভাবনা যদি থাকে, তাহলে অনুমতি না নিয়ে নেমে পড়ার কোনো দরকার নেই। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যদি অনুমতি না দেন বাবা মা দেশের কাজের জন্য, তারপরেও তিনি অনুমতি না নিয়েই ঝাঁপিয়ে পড়বেন, এমন একটা তাগিদ নেতাজির মধ্যে আছে। দেশের অবস্থা সম্বন্ধে আপনি সবচেয়ে ভালো জানেন, চিত্তরঞ্জনকে বলছেন চিঠিতে। শুনিলাম আপনারা কলিকাতায় এবং ঢাকায় জাতীয় কলেজ প্রতিষ্ঠা করিয়াছেন। ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 1921 সালে, আমাদের যে বিশ্বভারতী ইউনিভার্সিটি সেটাও 1921 সালে, আরো কিছু গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি হয়েছিল এই সালে। এবং ইংরেজি ও বাংলায় স্বরাজ পত্রিকা বাহির করিতে চান। গান্ধীজি সেই স্বরাজ, এবং স্বরাজ্য দল গঠন হবে, চিত্তরঞ্জন আলাদা হবেন। কেন? 1919 সালে যে বলা হলো যে নির্বাচনের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় যে একটি আইনসভা থাকবে এবং প্রাদেশিক থাকবে, প্রাদেশিকের দুটো ভাগ হবে আবার, হ্যাঁ, বাইক্যামেরাল হবে, দুটো কামরা নিয়ে হবে আর কি। তো এখানে গান্ধীজি বলছেন অসহযোগে যাব, মানে তাদের নির্বাচনে অংশগ্রহণ করব না। এরা হচ্ছে নো চেঞ্জ, আর কেউ কেউ ছিলেন প্রো চেঞ্জ। সেই প্রো চেঞ্জের মধ্যে ছিলেন চিত্তরঞ্জন। তারা অংশগ্রহণ করতে চান স্বরাজ্য দল, কংগ্রেসের মধ্যে থেকে এই দল গঠন করবে, এবং অনেক ইতিহাস আছে। এইবার যেটা হলো, দেশের অবস্থা সম্বন্ধে আপনি সবচেয়ে ভালো জানেন। শুনিলাম আপনারা কলিকাতা এবং ঢাকায় জাতীয় কলেজ প্রতিষ্ঠা করিয়াছেন এবং ইংরাজি ও বাংলায় স্বরাজ পত্রিকা বাহির করিতে চান। আমি আরো শুনিলাম বাংলাদেশের নানা স্থানে গ্রাম্য সমিতি প্রভৃতিও স্থাপন করা হইয়াছে। অনেক আগে থেকেই হচ্ছে, অনুশীলন সমিতি, যুগান্তর গোষ্ঠী তৈরি হচ্ছে। আমি জানিতে ইচ্ছা করি আপনারা আমাকে এই স্বদেশ সেবার যোগ্যে কি কাজ দিতে পারেন। কেমন আহ্বান, কেমন অনুমতি চাইছেন দেখুন, যে আপনাদের কাছে জানতে চাচ্ছি আমাকে আপনারা কোন কাজে লাগাতে পারেন। আমি এই জানি, এবার আপনারা ঠিক করুন আমাকে আপনাদের কোন সেবায় লাগাবেন। আমার বিদ্যা বুদ্ধি কিছু নাই, কিন্তু আমার বিশ্বাস যে যৌবন উচিত উৎসাহ আমার আছে। আমার বিদ্যা বুদ্ধি নাই, কিন্তু যৌবনের যে একটা উৎসাহ, তা আমার মধ্যে আছে। আমি অবিবাহিত, লেখাপড়ার মধ্যে আমি ফিলোসফিটা একটু পড়েছি, কারণ কলিকাতায় আমার ওই বিষয়ে অনার্স ছিল এবং এখানেও আমি ওই বিষয়ে ট্রিপস পড়িতেছি। তার মানে পড়াশোনার মধ্যে আমি তেমন জানি না, আমি ফিলোসফিটা জানি। ফিলোসফিটা শুধু ডিগ্রির জন্য পড়তেন না, নেতাজি সুভাষচন্দ্র বসু ফিলোসফি নিয়ে রীতিমতো মানে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতেন। এমনকি তার যে সমবয়সী বন্ধু বান্ধবরা, তারা সেইভাবে রেসপন্স না করলেও জোর করে দার্শনিক বিভিন্ন কথা লিখতেন, আলোচনা বাড়াতে চাইতেন। ওই রকম একটা গভীরতা না থাকলে চিন্তায় একটা নেতাজি, একজন নেতাজি তৈরি হওয়া সম্ভব হয় না। শুধুমাত্র আবেগে, উদ্যোগে একটা নেতাজি গড়ে ওঠে না। একজন সেনাপতি হয়তো গড়ে ওঠে, কিন্তু একজন নেতা, দূরদর্শী নেতা গড়ে উঠতে পারে না।
এইবার যেটা হলো, সিভিল সার্ভিস পরীক্ষার কৃপায় সর্বাঙ্গীন শিক্ষা খানিকটা হইয়াছে। সর্বাঙ্গীন সব দিকে টুকটাক আমি জানি, সেইটা বলছে, কিছুটা জানা হয়েছে। যেমন ইকোনমিক্স মানে অর্থনীতি, অর্থ কিভাবে কাজ করে, কিভাবে দেশ চলে, কিভাবে বিশ্ব চলে, সেই বিষয়ে। পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে আমি কিছু জেনেছি, রাজনীতি সম্বন্ধে কিছু জেনেছি। ইংলিশ ইংরেজি ভাষায় তুখোড় ছিলেন। অ্যান্ড ইউরোপিয়ান হিস্ট্রি, এবং আমি ইউরোপের হিস্ট্রি জানি, ইতিহাস জানি ইউরোপের। ইংলিশ ল, আমি ইংরেজের যে ল, যে আইন, তাও আমি জানি। সংস্কৃত ভাষা জানি, মানে সংস্কৃত জানেন, নেতাজি বলছেন, জিওগ্রাফি ইত্যাদি, আমি ভূগোলটাও জানি ইত্যাদি। মানে এই পর্যন্ত বলে উনি ইত্যাদি দিয়ে বলেছেন যে আমি এগুলো কিন্তু জানি। আমি বিশ্বাস করি যে আমি যদি নিজে এই কাজে নামিতে পারি, তাহা হইলে আমি এখনকার 2-1 বাঙালি বন্ধুকে এই কাজে টানিতে পারিব। এবং আমার বিশ্বাস, আমি যদি এই কাজে নেমে পড়তে পারি, তাহলে 2-1 বাঙালি বন্ধুকে আমি জুটিয়ে নিতে পারবো। ভাবুন, জ্ঞানের পরিসীমা কি! জিওগ্রাফি জানেন, সংস্কৃত জানেন, ইকোনমিক্স জানেন, পলিটিক্যাল সায়েন্স জানেন, ইউরোপিয়ান হিস্ট্রি জানেন, ব্রিটিশ ল জানেন, অতি সামান্য জানেন বলছেন তিনি। তাহলে তো আমরা বিশ্বের কিছুই জানি না। কিন্তু আমি নিজে যতক্ষণ এই কাজে না নামিতেছি, ততক্ষণ কাহাকেও টানিতে পারিতেছি না। কত গুরুত্বপূর্ণ কথা! আমি যতক্ষণ না করতে পারছি, আমি অন্যকে ডাকতে পারছি না। আপনি আচরি ধর্ম, তবেই তো জগৎকে শিক্ষা দেওয়া যায়। যতক্ষণ এখন আমাদের দেশে কোন কোন বিষয়ে কাজ আরম্ভ করিবার সুবিধা আছে, তাহা এখান থেকে বুঝিতে পারিতেছি না। ইংল্যান্ডে থেকে তিনি বুঝতে পারছেন না দেশে কোন কোন ক্ষেত্রে কাজের সুবিধা আছে। তবে আমার মনে হইতেছে যে দেশে ফিরিলে আমি কলেজে অধ্যাপনা এবং পত্রিকায় লেখা এই 2 কাজ হাত দিতে পারিব। আমি পড়াতে পারি, কলেজে অধ্যাপনা করতে পারি, শিক্ষকতা করতে পারি, আর খবরের কাগজে আমি কাজ করতে পারি। এটা নেতাজি সুভাষচন্দ্র বলছেন। তখনও নেতাজি হননি, সুভাষচন্দ্রই। তিনি লিখছেন চিত্তরঞ্জনকে, আমার ইচ্ছা ক্লিয়ার কাট প্ল্যান্স লইয়া চাকরি ছাড়িতে। মহৎ মানুষের কিন্তু এটা একটা লক্ষণ, যে ঝাঁপ দেবে, কোথায় দেবে, আগুনে না পানিতে। ক্লিয়ার কাট প্ল্যান চাই, যে আমি কি করতে যাচ্ছি, কি হবে না হবে, এর ইতিহাস কি, বর্তমান কি, ভূগোল কি, একটু বুঝে নেওয়া। বুঝে তারপরে কোনো একটা কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়া হচ্ছে বড় চিন্তা, বড় মনীষার কাজ। মনীষা মানে বুদ্ধি, ইন্টেলেক্ট, আকাল, যেটাকে আমরা বলি আকাল। তাহা করিতে পারিলে চাকরি ছাড়ার পর আমাকে চিন্তার সময় ব্যয় করিতে হইবে না, এবং আমি চাকরি ছাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে নামিতে পারিব। আমাকে তখন আর আলাদা করে ভাবতে হবে না, আমি চাকরিও ঝাঁপিয়ে পড়বো, আমাকে আর সময় ব্যয় করতে হবে না। আপনি আজ বাংলাদেশে স্বদেশ সেবা যজ্ঞে প্রধান ঋত্বিক মানে যজ্ঞে যিনি প্রধান হোতা থাকেন, প্রধান মন্ত্রোচ্চারণকারী থাকেন, তাকে ঋত্বিক বলা হয়। তাহলে বাংলাদেশে যে এই যে রাজকীয় কাণ্ড ঘটছে, রাজনীতির যে যজ্ঞ চলছে, সেই যজ্ঞের প্রধান হোতা বলে উল্লেখ করছেন নেতাজি সুভাষচন্দ্র। তাই আপনার নিকট এই পত্র লিখিতেছি। আপনারা ভারতবর্ষে যে আন্দোলনের বন্যা তুলিয়াছেন, তার তরঙ্গ চিঠি ও খবরের কাগজের ভিতর দিয়া এখানে আসিয়া পৌঁছিয়াছে। ইংল্যান্ডে পর্যন্ত চলে যাচ্ছে তাদের যে আন্দোলনের কথা, তাদের কর্মকাণ্ডের কথা। এখানেও তাই মাতৃভূমির আহ্বান শোনা গিয়াছে। তাই এখানে বসেও মাতৃভূমির ডাক আমি শুনতে পাচ্ছি। অক্সফোর্ড থেকে একজন মাদ্রাজি ছাত্র তার লেখাপড়া আপাতত স্থগিত রাখিয়া দেশে ফিরিয়া যাইতেছে, সেখানে গিয়া কাজ আরম্ভ করিবার জন্য। তার মানে আরো একজন আইসিএস যিনি পড়তে গেছেন, তার লেখাপড়া তিনি স্থগিত করে, মাদ্রাজের ছাত্র, দক্ষিণ ভারতে, এখনকার প্রধানত তামিলনাড়ু, তাছাড়া কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের একটা বিরাট অংশ, তৎকালীন মাদ্রাজ প্রভিন্সের মধ্যে। এবার কি বলছে, যে আপাতত স্থগিত রাখিয়া দেশে ফিরিয়া যাইতেছে, সেখানে গিয়া কাজ আরম্ভ করিবার জন্য। ক্যামব্রিজে এ পর্যন্ত কাজ কিছু হয় নাই, যদিও অসহযোগিতা সম্বন্ধে আলোচনা খুব বেশি রকম চলিতেছে। ওই যে আগেই বলেছি, নন কোঅপারেশন মুভমেন্ট চলছে তখন। কোঅপারেশন মানে সাহায্য করা, সহযোগিতা করা, নন মানে উল্টোটা। অসহযোগ আন্দোলন চলছে গান্ধীজির নেতৃত্বে, খিলাফত আন্দোলনও জুড়ে গেছে তার সঙ্গে। তো বলছে তাই নিয়ে ওদেশে অর্থাৎ ইংল্যান্ডে খুব আলোচনা চলছে।
আমার বিশ্বাস যদি কেহ পথ দেখাইতে পারে তাহা হইলে সেই পথ অনুসরণ করিবার লোক এখানে আছে। বলছে নেতৃত্ব যদি কেউ দিতে পারে তো সেই নেতৃত্বের পেছনে চলার মতো উপযুক্ত মানুষ তৎকালীন ইংল্যান্ডে যারা পড়াশোনা করতে গেছেন যুবকেরা, তাদের মধ্যে এই ধরনের লোকের অভাব হবে না। আপনি বাংলাদেশে আমাদের সেবাযোগ, এটা তো হয়ে গেছে, হ্যাঁ, আপনি বাংলাদেশে আমাদের সেবাযজ্ঞের প্রধান ঋত্বিক, তাই আপনার নিকট আমি আজ উপস্থিত হইয়াছি। আমার যৎসামান্য বিদ্যা বুদ্ধি শক্তি ও উৎসাহ লইয়া মাতৃভূমির চরণে উৎসর্গ করিবার আমার বিশেষ কিছুই নাই, আছে শুধু নিজের মন এবং নিজের এই তুচ্ছ শরীর। আমি কি দিতে পারি? আমি অতি তুচ্ছ, কিন্তু আমার মাতৃভূমির সেবায় আমার যেটা আছে সেটা হচ্ছে আমার একটি মন আছে এবং আমার এই তুচ্ছ শরীরটা আছে, অর্থাৎ জীবন হবেন না। আপনাকে এই পত্র লেখার উদ্দেশ্য শুধু আপনাকে জিজ্ঞাসা করা, আপনি আমাকে এই বিপুল সেবা যজ্ঞে কি কাজ দিতে পারেন। আমি তাহা জানিতে পারিলে বাড়িতে বাবাকে এবং দাদাকে সেই রূপ লিখিতে পারিব এবং নিজের মনকেও সেইভাবে প্রস্তুত করিতে পারিব। আমি এখন একরকম সরকারি চাকর, কারণ আমি এখন আইসিএস হ্যাঁ, উনি এটা লিখেছেন যে আমি এখন আইসিএস প্রবেশনার। আমাকে চিঠি লিখিতে সাহস করিলাম না, পাছে বাবা আপনাকে চিঠি লিখিতে সাহস করিলাম না, পাছে চিঠি সেন্সর্ড হয়। আমার জনৈক বিশ্বাসী বন্ধু শ্রী প্রমথনাথ সরকারকে আমি এই চিঠি পাঠাইতেছি, তিনি আপনার হাতে এই চিঠি দিয়ে আসিবেন। যেহেতু তিনি আইসিএস হয়ে গেছেন, তাই দেশের প্রতি বড় নেতাকে যদি চিঠি লিখে তাহলে তারা সেন্সর করবে, দেখবে, চেক করবে। বলছে এই জন্য আমি আপনাকে সরাসরি চিঠি লিখলাম না, আমার বন্ধু শ্রী প্রমথনাথ সরকারকে আমি চিঠি পাঠাচ্ছি, তিনি আপনার হাতে এই চিঠি দিয়ে আসিবেন। তার মানে সরাসরি লেখেনি, প্রমথনাথ সরকারকে চিঠি লিখছেন নেতাজি, যেন সেই চিঠিটা পাঠিয়ে দেওয়া হয় চিত্তরঞ্জনের কাছে, এবং তার ভিতরে এই কথা লিখেছেন, আপনি যখনই আমাকে পত্র দিব, আমি যখনই আপনাকে পত্র দিব তখন এইভাবেই দিব। আপনি অবশ্য আমাকে চিঠি লিখিতে পারেন, কারণ এখানে চিঠি সেন্সর্ড হইবার ভয় নাই। আপনি দিতে পারেন, মানে এখানে সেন্সর হয় না, কিন্তু ভারতে তো হবে। আমার এখানকার মতলব সম্বন্ধে আমি কাহাকেও জানাই নাই, শুধু বাড়িতে বাবাকে এবং দাদাকে লিখিয়াছি। আমি এখন সরকারি চাকর, সুতরাং আশা করি যে আমি যে পর্যন্ত চাকরি না ছাড়িতেছি সে পর্যন্ত আপনি কাহাকেও এ বিষয়ে কিছু বলিবেন না। আমার আর কিছু বলিবার নাই, আমি আজ অপ্রস্তুত, আপনি শুধু কর্মের আদেশ দিন। আমার নিজের মনে হয় যে আপনি যদি স্বরাজ পত্রিকা ইংরেজিতে আরম্ভ করেন তাহা হইলে আমি সেই পত্রিকার সাব এডিটোরিয়াল স্টাফে কাজ করিতে পারি। সম্পাদক হতে চাচ্ছেন। তাছাড়া জাতীয় কলেজের নিম্ন শ্রেণীতে অধ্যাপনা করিতে পারি, লো ক্লাসে, নিচু ক্লাসগুলোতে। আমার নিজের কংগ্রেসের বিষয়ে আমার মনে অনেক প্রস্তাব আছে। দেখুন এই জায়গায় কিন্তু আরো একটু গুরুত্বপূর্ণ যে অনেক ঘনিষ্ঠ হবে কংগ্রেসের, তিনি সভাপতি হবেন, কিন্তু দেখুন কি সম্পর্ক তৈরি হচ্ছে যে কংগ্রেসের বিষয়ে আমার মনে অনেক প্রস্তাব আছে। আমার মনে হয় যে কংগ্রেসের একটা স্থায়ী আড্ডা চাই, আর তার জন্য একটা বাড়ি করা চাই। তার মানে স্থানীয়, মানে স্থায়ী কোনো কর্মশালা, স্থায়ী কোনো অফিস এর অভাবের কথা লিখছেন নেতাজি সুভাষচন্দ্র। সেই সময় সেখানে একদল রিসার্চ স্টুডেন্ট থাকিবেন, যাহারা আমাদের দেশের ভিন্ন ভিন্ন সমস্যা লইয়া গবেষণা করিবেন। তাহলে কংগ্রেসের একটা স্থায়ী অফিস চাই, যেখানে বিভিন্ন বিষয়ে রিসার্চ করবেন স্টুডেন্ট, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে। এবং কি করছেন, আমি যতদূর জানি ইন্ডিয়ান কারেন্সি এবং এক্সচেঞ্জ সম্বন্ধে আমাদের কংগ্রেসের কোনো ডিফাইনাইট পলিসি নেই, ডেফিনেট আর কি, এই কথাটা স্থির কোনো পলিসি নেই যে আমাদের যে কারেন্সির এক্সচেঞ্জ যে পলিসি। তারপর নেটিভ স্টেটদের প্রতি কংগ্রেসের কিরূপ অ্যাটিটিউড হওয়া উচিত তাহা বোধ হয় স্থির করা হয় নাই। অর্থাৎ সব টেরিটরি তো আর ব্রিটিশের আন্ডারে না, কিছু কিছু স্বাধীন রাজ্য আছে, কিছু যেগুলো ব্রিটিশ শাসিত নয়, দেশীয় রাজ্য। তো দেশীয় রাজ্য সম্বন্ধে কংগ্রেসের কি চিন্তা ভাবনা, সে বিষয়ে তো কোনো স্থির সিদ্ধান্ত নেই, এটা বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যে এটা তো এই অভাবটা আছে। শুধু তাই নয়, তারপর নেটিভ স্টেটদের প্রতি কংগ্রেসের কিরূপ অ্যাটিটিউড হওয়া উচিত তাহা বোধহয় স্থির করা হয় নাই। ফ্রান্সিস ফর মেন অ্যান্ড ওমেন, ফ্রাঞ্চাইজ করা মানে ভোটাধিকার, এটা বলছে যে ফ্রাঞ্চাইজ
ফর মেন অ্যান্ড ওম্যান সম্বন্ধে কংগ্রেসের কিরকম মত তাহাও বোধহয় জানা নাই। মানে কংগ্রেস এই বিষয়ে কি ভাবছে, নারী পুরুষের ভোটাধিকার কিভাবে হবে, বয়সে না জাতে নাকি ইনকামের উপর কি কিভাবে হতে পারে। তারপর ডিপ্রেস ক্লাসেসদের লইয়া আমাদের কি করা উচিত তাহাও বোধহয় কংগ্রেস ঠিক করে নাই। এরপরেই মজার মজার কিছু ঘটনা ঘটবে। দক্ষিণ ভারতে মাদ্রাজে 1925 সালে কংগ্রেস ত্যাগ করবেন পেরিয়ার স্বামী নাইকার, হ্যাঁ তিনি করবেন, এবং এরপরে কিন্তু বড় বড় নেতৃত্ব উঠে আসবেন। তখনও কিন্তু আম্বেদকর রাজনীতির প্রেক্ষাপটে বড় জায়গায় উঠে আসেননি। তাই বলছেন যে ডিপ্রেস ক্লাসদের সম্বন্ধে কি ধারণা, হ্যাঁ সে সম্বন্ধে কংগ্রেসের বোধহয় ভালো ধারণা নেই। কিন্তু এ নিয়ে আন্দোলন হচ্ছে, বাংলাতেও হচ্ছে, গুরুচাঁদ ঠাকুরের আমলে হয়েছে, এবং তারপরে বড় বড় নেতারা 22-এর মধ্যে উঠে আসবে, বিশ্বদেব দাস, মুকুন্দ বিহারী মল্লিক, কুমুদ বিহারী, এরা অনেক অনেক বড় ব্যক্তিত্বরা উঠে আসবেন গুরুচাঁদের যারা মানে আন্দোলনের ফসল। কিন্তু ততদিনে তো এই সমস্ত তথ্য নেতাজির কাছে, সেটাই স্বাভাবিক। তো সুভাষ লিখছেন যে আমাদের তারপর ডিপ্রেসড ক্লাসেসদের লইয়া, মানে দলিত জাতিদের লইয়া আমাদের কি করা উচিত তাহাও বোধহয় কংগ্রেস ঠিক করে নাই। এই বিষয়ে অর্থাৎ ডিপ্রেস ক্লাসেসদের সম্বন্ধে কোনো কাজ না করার দরুন মাদ্রাজে আজ সব নন ব্রাহ্মীণরা প্রো গভর্নমেন্ট এবং অ্যান্টি ন্যাশনালিস্ট হইয়াছে। এই দলিত মানুষদের প্রতি কোনো স্পষ্ট নীতি না থাকার কারণে, কংগ্রেসের স্পষ্ট নীতি গ্রহণ না করার জন্য সেখানকার যে সমস্ত মানুষজন আছেন তারা কিন্তু আজকে মানে অ্যান্টি ব্রাহ্মণ সেন্টিমেন্ট নিয়ে তারা বয়ে নিয়ে যাচ্ছে, যে ব্রাহ্মণ বিরোধী একটা মানসিকতা সেখানে তৈরি হয়েছে দক্ষিণ ভারতে, এবং তারা অ্যান্টি ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদেরও বিরোধ করছে। কেন জাতীয়তাবাদের ধ্বজাধারী জানো তো আপার ক্লাসের এবং আপার কাস্টের মানুষজন, তো তারা তো এদের বিশ্বাস করছে না। কেন সারা জীবন শোষিত হয়েছে, শাসিত হয়েছে, এখনো গেলেও তারা কোনো বড় চেয়ার পায় না, বড় পদ পায় না। তো অ্যান্টি ব্রাহ্মণ একটা সেন্টিমেন্ট, ব্রাহ্মণ বিরোধী মানসিকতা এবং অ্যান্টি ন্যাশনালিস্ট একটা সেন্টিমেন্ট তারা নিজেদের মধ্যে ধারণ করছে। অ্যান্টি ন্যাশনালিস্ট করার বাদে যে ন্যাশনালিস্ট লিডার যারা, তারা তো একটা বিশেষ গোষ্ঠীর সমাজে। তার জন্য আমার নিজের মনে হয় যে কংগ্রেসের একটা পার্মানেন্ট স্ট্যাপ রাখার দরকার। ইহারা এক একটা সমস্যা বা প্রবলেম লইয়া গবেষণা করিবে, প্রত্যেকে নিজ নিজ বিষয়ে আপ টু ডেট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স সংগ্রহ করিবে। দেখুন কত দূরদর্শী চিন্তা, যে কংগ্রেসের এমন লোকজন দরকার যারা নির্দিষ্ট বিষয়ে গবেষণা করবে এবং আপ টু ডেট সিদ্ধান্ত, খালি ইতিহাস চর্চা না, এই সময় কি হচ্ছে, কতজন কোন দিকে যাচ্ছে, কি ভাবছে না, কোন ঘটনা ঘটছে, এগুলো কংগ্রেসকে আপ টু ডেট দিতে থাকবে একেবারে। এই সব ফ্যাক্টস এবং ফিগার সংগ্রহিত হইলে কংগ্রেস কমিটি প্রত্যেক বিষয়ে প্রবলেমে একটা পলিসি ফর্মুলেট করিবে। আজ অনেক জাতীয় প্রবলেম সম্বন্ধে কংগ্রেসের কোনো ডেফিনাইট পলিসি নেই। বলছে আজকে দেশের বিভিন্ন সমস্যা সম্বন্ধে কংগ্রেস নেই, একটা অভাব বোধ করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার সেই জন্য মনে হয় যে কংগ্রেসের একটা স্থায়ী বাড়ি চাই এবং স্থায়ী স্টাফ অফ রিসার্চ স্টুডেন্টস চাই। তাছাড়া কংগ্রেসের একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট খোলা দরকার। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে দেশের সম্বন্ধে আপ টু ডেট সব খবর, ফ্যাক্টস এবং ফিগার্স যাতে পাওয়া যায় সেইরূপ ব্যবস্থা করিতে হইবে। প্রোপাগান্ডা ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক প্রাদেশিক ভাষায় ছোট ছোট পুস্তক প্রকাশিত হইবে এবং জনসাধারণের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হইবে। এই যে জাতীয়তাবোধ, এই যে স্বাধীনতাবোধ, এই করার জন্য তাহলে কি কি বিষয়ে কথা বললেন? বিদেশ নীতি সম্বন্ধে বা আমাদের যে কারেন্সি এক্সচেঞ্জ পলিসি সম্বন্ধে কংগ্রেসের ধারণা স্পষ্ট নয়। ডিপ্রেসড ক্লাস সম্বন্ধে কি কি ধারণা, তাও কংগ্রেসের জানা যাচ্ছে না। নেতাজি সুভাষ 21-এ বলছেন, যদিও গুরুচাঁদের যারা সৈনিক, যারা আন্দোলনের ফসল, বিশ্বদেব দাস, মুকুন্দ বিহারী মল্লিক ইত্যাদিরা 22-এ আমাদের এমএলসি হবেন, তো সেই সমস্ত তথ্য তো আর নেতাজির কাছে যায়নি। তাই তিনি বলছেন যে দক্ষিণ ভারতেও এই কংগ্রেসের স্পষ্ট নীতি নেই বলে সেখানকার যারা ডিপ্রেসড দলিত শ্রেণী, তারা কিন্তু অ্যান্টি ব্রাহ্মণ এবং অ্যান্টি ন্যাশনালিস্ট হয়ে যাচ্ছে, জাতীয়তাবাদ বিরোধী হয়ে যাচ্ছে। কেন? জাতীয়তাবাদের ধ্বজাবাহী যারা, ন্যাশনালিস্ট লিডার যারা, গান্ধী থেকে শুরু করে সবাই, তারা একটা বিশেষ গোষ্ঠী, বিশেষ শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। সেখানে কিন্তু অস্পৃশ্য জনজাতি যারা, এখনকার যাদের ওবিসি বলা হয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, পেরিয়ার স্বামী ওবিসির মধ্যে পড়েছে, তো তাদের কিন্তু তেমন গুরুত্ব ছিল না। ব্যতিক্রম ছিলেন যদিও পেরিয়ার স্বামী, তিনি 1925 সালে কংগ্রেস ত্যাগ করেন। ওনার অনেক টাকা পয়সা ছিল বলে তার একটা আলাদা মর্যাদা ছিল, সেটা তার শ্রেণীগত অবস্থানের জন্য। কিন্তু জাতের যে সমস্যা সেটা ছিল।
নেতাজি বলছেন এই জায়গা ক্লিয়ার করা উচিত এবং বিভিন্ন রকম ডিপার্টমেন্ট করার দরকার, যেখানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকবে, বিভিন্ন প্রবলেমের ডাটা থাকবে, ফিগার থাকবে এবং তাই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে কংগ্রেস। কংগ্রেসের একটা স্থায়ী বাড়ি চাই এবং ছোট ছোট প্রোপাগান্ডা মানে প্রচার, এখানে প্রোপাগান্ডা মানে বাজে কথা উদ্দেশ্য সে যে আমরা কি করতে চাই, কি করছি, জানছি, তা নিয়ে একটা প্রচারণা চলতে থাকবে। বিনামূল্যে এগুলো বিতরণ করতে হবে। এতদ ব্যতীত জাতীয় জীবনের এক একটা সমস্যা লইয়া প্রোপাগান্ডা ডিপার্টমেন্ট থেকে এক একটি বই প্রকাশিত হইবে। সেই পুস্তকে কংগ্রেসের পলিসি বুঝানো হইবে এবং কি কি কারণের নিমিত্ত কংগ্রেসের এইরূপ পলিসি হইয়াছে তাহাও লেখা থাকিবে। ধর্মগ্রন্থের মতো এটা করো না এইরকম নয়, হারাম হালালের লিস্ট ধরিয়ে দিতে চাচ্ছেন না। কেন এই পলিসিতে গেল, কেন এই সিদ্ধান্তে উপনীত হলো কংগ্রেস, সে বিষয়ে যেন একটা স্পষ্ট কৈফিয়তনামা থাকে। কংগ্রেসের যোগ দেননি সুহাস, তার যে ব্যাপক মেধা, তার যে ব্যাপক পড়াশোনা, তার যে গভীর অন্তর্দৃষ্টি এবং দূরদৃষ্টি সম্পন্ন যে চেতনা, তা কিন্তু এই চিঠির মাধ্যমে প্রকাশিত হচ্ছে। তাহলে একটা জাতির হোক, একটা গোষ্ঠীর হোক, তাদের যে নেতৃত্ব দেওয়া, তাদের যে এগিয়ে নেওয়া, তা করতে গেলে যে কি কি দিক মাথায় রাখতে হবে, তার কিন্তু একটা সহজ পাঠ আমরা নেতাজির এই চিঠি থেকে নিতেই পারি। আমি অনেক লিখিয়া ফেলিলাম আপনার কাছে, এই সব কথা পুরাতন, আমার কাছে খুব নতুন বলিয়া মনে হইতেছে বলিয়া আমি না লিখিয়া থাকিতে পারিলাম না। আমার মনে হইতেছে যে কংগ্রেস সংক্রান্ত বিপুল কাজ আমাদের সম্মুখে পড়িয়া আছে, আপনারা ইচ্ছা করিলে আমি এ বিষয়ে বোধহয় কিছু করিতে পারিব। আপনার মতের জন্য আমি অপেক্ষা করিতেছি, আপনি কি কি কাজে আমাকে নিযুক্ত করিতে পারিবেন তাহা জানিবার জন্য আমি ব্যগ্র আছি। ব্যগ্র মানে প্রচন্ড কৌতূহলী হয়ে আছেন, উদ্গ্রীব হয়ে আছেন। যদি আপনাদের অভিপ্রায় থাকে কাহাকেও বিলাতে পাঠাইতে, জার্নালিজম শিখিতে, তাহা হইলে আমি সে কাজের ভার লইতে পারি। অর্থাৎ আপনাদের কমিটি থেকে যদি ইংল্যান্ডে কাউকে সাংবাদিকতা শেখানোর জন্য ইচ্ছে থাকে, পাঠাতে চান, তো আমি তার ভার নিতে পারি, মানে পৌঁছালে আমি তার সমস্ত বন্দোবস্ত করে দিতে পারি। সাংবাদিক লাগবে, তথ্য নির্ভর করে আপনার সিদ্ধান্ত, আপনি কোন সিদ্ধান্তে উপনীত হবেন, কোনটা আপনার পছন্দ হবে, কোনটা অপছন্দ হবে, কাকে আপনি গালি দেন, কাকে আপনি বন্দনা করেন, এই সমস্ত সিদ্ধান্ত হয় আশেপাশের তথ্য থেকে, মিডিয়া থেকে, খবর থেকে, সংস্কৃতি থেকে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাকে যদি সে ভার দেন তাহা হইলে প্যাসেজ এবং আউটফিটের খরচ বাঁচিয়া যাইবে। অবশ্য এই কাজের ভার লইবার পূর্বে আমি চাকরি ত্যাগ করিব। অবশ্য আমার থাকা ও খাওয়ার খরচ দিবেন, কারণ চাকরি ছাড়ার পর বাড়ি থেকে টাকা লওয়া বোধহয় যুক্তিসঙ্গত হইবে না। অর্থাৎ আমার এখানে থাকতে এবং খাবার খেতে যে টাকা লাগবে সেটা আপনি আমাকে জোগাড় করে দেবেন, তার কারণ বাড়ি থেকে আমি চাইবো না, চাকরিও করছি না, তো বাড়ি থেকে চাওয়াটা ন্যায্য নয়। দেখুন কিভাবে মানে লাজুক নয়। এখন নেতাজি অনেক পরিণত, তিনি স্পষ্ট করে কথা বলতে পারেন যে আমার কি করে চলতে হবে, কি বলতে হবে, সমস্ত কিছু স্পষ্ট করে তিনি বলতে পারেন। আমি চাকরি ছেড়ে দেবো, কাজও করবো না, মাইনেও পাবো না, বাড়ি থেকেও তো হাত পেতে নেওয়াটা ঠিক হবে না। তাহলে আমি যেহেতু আপনাদের কাজ করছি, তো আমাকে চালানোর দায়িত্ব আপনাকেই নিতে হবে। চিত্তরঞ্জনকে বলছেন নেতাজি। আমার নিজের ইচ্ছা যে যদি চাকরি ছাড়ি তা হইলে জুন মাসেই রওনা হইব, তবে প্রয়োজন হইলে আমি নিজের ইচ্ছা পরিত্যাগ করিতে প্রস্তুত আছি। আমার বহুভাষিতা ক্ষমা করিবেন, মানে অনেক কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। আশা করি যথাশীঘ্র উত্তর দিবেন, আমার প্রণাম জানিবেন। আমার ঠিকানা ফিটস উইলিয়াম হল, ক্যামব্রিজ, ইতি প্রণত শ্রী সুভাষচন্দ্র বসু। একটা দুটো ছোট কমেন্ট করুন, তারপরে একদম ছোট্ট একটা চিঠি আমি পড়বো। ছোট চিঠি মানে এই যেটা পড়লাম এর অর্ধেকেরও কম। দুটো একটা কমেন্ট যদি আমাকে যদি শুনতে পান, এইটুকু একটা কমেন্ট করুন, তারপরে আপনাদের যুক্ত করে নেব। আচ্ছা, আরেকটু বলে দিই যে 1919 সালে কিন্তু খেলাফত আন্দোলন শুরু হয়ে গেছে। খেলাফত মানে ওই যে তুর্কিতে যে সরিয়ে দিচ্ছে, ইসলামী খিলাফত সরিয়ে, কেন তুর্কিরা জার্মানির সঙ্গে যোগদান করেছিল প্রথম বিশ্বযুদ্ধে, আর জার্মানি এরা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, ফ্রান্সের বিরুদ্ধে, তাই কিন্তু তাদের শাস্তি স্বরূপ আরব যে দেশ, আরব অঞ্চল যেটা, সেটাকে প্রধানত দুই ভাগে ভাগ করে নিল, ইংল্যান্ড এবং ফ্রান্স। পরবর্তীকালে আরব অঞ্চলগুলো স্বাধীন হয়েছে, আর তার আগে আরবের বিরাট অঞ্চল ছিল তুর্কির অধীনে। এখন যেখানে এরদোয়ান আছেন, রিসেপ তাইয়েপ এরদোয়ান, সেখানকার প্রেসিডেন্ট আছেন তুর্কি হচ্ছে এমন একটা দেশ, তুর্কি এ নাম দিয়েছে এখন, সেটা এশিয়া ইউরোপের, কিছুটা আছে ইউরোপে, কিছুটা আছে এশিয়ায়। দারুণ তথ্য পেলাম এই চিঠির মাধ্যমে। হ্যাঁ, আর একটু ছোট চিঠি পড়েই আপনাদের জন্য ওপেন করে দেবো, ডিবেট করবেন, প্রশ্ন করবেন, মতামত রাখবেন। সেটা হচ্ছে 4 সেপ্টেম্বর 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। তার আগে শশীভূষণ মারা যাচ্ছেন, বুঝতে হবে এগুলি। আর এদিকে মনোনয়ন শুরু হবে, বিশ্বদেব দাস ইত্যাদি, এগুলো মনোনয়নের মাধ্যমে কিন্তু এরা
প্রতিনিধিত্ব করবেন। 1909 সাল থেকে মুসলমানদের জন্য আলাদা সংরক্ষণ শুরু হয়ে গেল, 1919-এ শিখদের জন্য আলাদা হয়ে গেল, ডিপ্রেসদের জন্য নতুনভাবে চিন্তা চেতনা শুরু হচ্ছে, এগুলো হচ্ছে। আম্বেদকর কিন্তু এখনো রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই জায়গায় কিন্তু ব্যাপকভাবে উঠে আসেননি, মানে উল্লেখ করার মতো কোনো জায়গা তিনি দখল করেননি। এখন কেন করেননি সে আলোচনা আলাদা জায়গায়। কেন বলছি যে দলিতদের নামের সঙ্গে তার নামটা এসে যায়। এবার যেটা আছে, এরপরে দ্য ইউনিয়ন সোসাইটি কেমব্রিজ 2 মার্চ 1921। এইবার চিঠি লিখছে প্রণাম পুরস্বর নিবেদন। এর আগে যেটা চিঠি লিখেছেন দেখুন কত তারিখে, সেটা হচ্ছে 16 ফেব্রুয়ারি, আর এই চিঠি যাচ্ছে 2 মার্চ। কেন এই তারিখগুলো বলছি ছোট ছোট, এরপরে খেয়াল রাখবেন, কেন আরো খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো আজকে। সেটা হচ্ছে, কয়েকদিন পূর্বে আপনাকে একখানি পত্র দিয়াছি, আশা করি যথাসময় তাহা পাইয়াছেন। আপনি বোধহয় শুনিয়া সুখী হইবেন যে আমি চাকরি ছাড়া সম্বন্ধে একরকম কৃত সংকল্প হইয়াছি, একেবারে স্থির করে নিয়েছি যে আমি চাকরি ছাড়ব। আমি কি কি কাজের জন্য উপযুক্ত হইতে পারি তাহা আপনাকে পূর্বে পত্রে জানাইয়াছি। দেশে এখন কি রকম কাজের সুবিধা আছে তাহা এখান হইতে ভালো বুঝিতে পারিতেছি না। আপনারা এখন কর্মক্ষেত্রের মধ্যে আছেন, সুতরাং আপনারা খুব ভালো রকম জানেন কি রকম কাজের সুবিধা এখন আছে এবং এখন কি রকম কর্মী লোকের দরকার। আমার এই অনুরোধ যে পর্যন্ত আমার চাকরি ছাড়ার খবর না পাইতেছেন সে পর্যন্ত যেন এ বিষয়ে কাহাকেও কিছু না বলেন। যতক্ষণ না খবরটা রটে যাচ্ছে আপনি আগে থেকে কাউকে কিছু বলবেন না। চাকরি ছাড়িলে আমি জুন মাসের শেষে দেশে ফিরিতে ইচ্ছা করি, অবশ্য যদি সময় মতো প্যাসেজ পাই। দেশে ফিরিলে কি রকম কাজে হাত দিতে পারিব তাহা জানিবার জন্য উৎসুক আছি, কারণ মনটাকে সেইভাবে প্রস্তুত করিতে ইচ্ছা করি। তাছাড়া দেশে গিয়ে যে রকম কাজ আরম্ভ করিব তদ উপযোগী লেখাপড়া এখানে থাকিতে করাও সম্ভব। আমাকে যদি একটু বলে দেন যে আমি গিয়ে ঠিক কি কি কাজ করি, আমার একটা প্রস্তুতি আমি চালাতে পারি। আশা করি আপনি যত শীঘ্র পারেন এ বিষয়ে একটা উত্তর দিবেন। আমার নিজের কতকগুলি মতলব মনে আসিতেছে, মানে আইডিয়া, এখানে মতলব মানে আমার এই ধারণাগুলো আসছে মাথায়, আপনাকে তাহা জানাইতেছি। 1, জাতীয় কলেজে আমি শিক্ষকতা করিতে পারি। পাশ্চাত্য দর্শন শাস্ত্র আমার যৎ কিঞ্চিত পড়া আছে। পাশ্চাত্য দর্শন মানে থেলিস থেকে শুরু করে, হেরাক্লিটাস থেকে শুরু করে, দেমিত্রাস থেকে, পাইথাগোরাস থেকে শুরু করে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, বিশাল একটা জগৎ। এই যে 1921 সাল পর্যন্ত বড় বড় হেগেল টেগেল সব শেষ হয়ে গেছে, মার্কস টাক্স সব পড়া হয়ে গেছে। তার মানে পড়াতে পারবেন পাশ্চাত্য দর্শন, এবং ইউরোপিয়ান হিস্ট্রিতেও তিনি পড়াশোনা করেছেন। আপনারা যদি কোনো দৈনিক খবরের কাগজ ইংরেজিতে প্রকাশ করেন তাহা হইলে আমি সাব এডিটোরিয়াল স্টাফে কাজ করিতে পারি। 2 নম্বর এটা বলছেন তিনি। 3, আপনারা যদি কংগ্রেসের সংক্রান্ত একটা রিসার্চ ডিপার্টমেন্ট খোলেন তাহা হইলে আমি তাহাতেও কাজ করিতে পারি। দেখেছেন, এই যে রিসার্চ ওয়ার্ক দরকার হবে। এই বিশ্বজুড়ে যারা পরাশক্তি হয়ে উঠেছে, মহাশক্তি ধর হয়ে উঠেছে, চীন হোক, আমাদের এখন আমেরিকা হোক, তার আগে যে ইংল্যান্ড ছিল, এর বড় একটা জায়গা ছিল গবেষণা, ব্যাপকতর আধুনিকতম গবেষণা, শুধু মানে একটা দিকে নয়, বিভিন্ন দিকের গবেষণা, যার জন্য এশিয়াটিক সোসাইটি খোলা হয়েছিল 1784 এদের বোঝার জন্য। তাছাড়া তো প্রযুক্তির দিকে তারা এগিয়েছিলেন। আপনাকে ব্যাপক সময় ব্যয় করতে হবে। বারবার বলছে খাও বা না খাও দুঃখ নেই, ছেলে মেয়েকে শিক্ষিত করতে হবে। শিক্ষিত মানে বুঝতেই পারছেন কত গভীরে গিয়ে যদি বোঝা যায় তবেই একটা ঠেলা দেওয়া যেতে পারে, তবেই কিছু করা যেতে পারে। শুধু এইটা আবৃত্তি করলে হবে না, শিক্ষা দাও শিক্ষা দাও শিক্ষা দাও। যদি প্রশ্ন করা হয় যে আপনি গত সপ্তাহে কটা নতুন বই পড়েছেন বা কোন নতুন আইডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, সেখানে কিন্তু আমাদের উত্তর সবসময় পজিটিভ আসবে না। এখানেই দুর্বলতা। প্রত্যেকের কথা বলছি, সমস্ত জাতি গোষ্ঠী শ্রেণীর কথা আমি বলছি। এইখানেই একটা বড় ফাঁক এবং ফাঁকি কিন্তু থেকেই যাচ্ছে। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে আমাকে ওই ক্ষমতার সর্বোচ্চ শিখরে তুলে দাও, কিন্তু তুলে দিলেও তো 2 মিনিটেই আপনি থাকতে পারবেন না। সেই থাকার যে যোগ্যতা, সেই যে জায়গাটা, উপযুক্ততা, তার অভাব এখনো আছে বলেই আমার ধারণা। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার গতপত্রে আমি এ সম্বন্ধে খানিকটা লিখিয়াছি। আমার মনে হয় একদল রিসার্চ স্টুডেন্টস আমাদের চাই, তাহারা জাতীয় জীবনের এক একটা সমস্যা লইয়া সেই সম্বন্ধে ফ্যাক্টস সংগ্রহ করিবে। কংগ্রেস তারপর একটা কমিটি নিযুক্ত করিবে। এই কমিটি সেই সব ফ্যাক্টস বিবেচনা করিয়া প্রত্যেক বিষয়ে কংগ্রেসের একটা পলিসি ঠিক করিবে। কত বৃহৎ চিন্তা, একবার ভাবুন।
চিন্তার পরিসরটা একবার অনুমান করুন। কারেন্সি অ্যান্ড এক্সচেঞ্জ সম্বন্ধে আমাদের কংগ্রেসের কোনো বিশিষ্ট পলিসি নাই। তারপর লেবার অ্যান্ড ফ্যাক্টরি লেজিসলেশন সম্বন্ধেও কংগ্রেসের কোনো বিশিষ্ট পলিসি নাই। দেখুন, এই যে কত ঘন্টা লেবার হবে, ফ্যাক্টরি কি করে চলবে, লেজিসলেশন কথার মানে হচ্ছে আইন, সেই সম্বন্ধে কি আইন, কি দাবি দাবা, এগুলো তো স্পষ্ট করে বলা যাচ্ছে না। আইন খালি ওনারা নিতে চাচ্ছেন। ধরুন সরে গেল, সরে গিয়ে আপনারা কি করবেন? একটা বড় শূন্যতা তৈরি হবে তো ব্রিটিশ সরে গেলে। করবেন কি আপনি? আমি ওই গান শুনবো না, তো আপনার গান কোথায়? এটা তো একটা প্রশ্ন। বিশিষ্ট পলিসি নাই। তারপর ভ্যাগারেন্সি অ্যান্ড পুয়ার রিলিফ সম্বন্ধে আমাদের কংগ্রেসের কোনো বিশিষ্ট পলিসি নাই। এইটা আরো মারাত্মক একটা কথা। সেটা হচ্ছে ভ্যাগারেন্সি কথা মানে যাযাবরতা। যে সমস্ত জনগোষ্ঠী এক জায়গা থেকে বসতি করতে পারে না, কাজের প্রয়োজনে বা অকাজের প্রয়োজনে বা সভ্যতার পিছিয়ে থাকার জন্য তারা এক জায়গা থাকে না, যাযাবর যারা ঘুরে বেড়ায়, এবং যারা পুয়ার রিলিফ, যারা দরিদ্র, যাদেরকে ত্রাণ দিয়ে রক্ষা করতে হয় তাদের জীবন জীবিকা সমাজকে, তাদের সম্বন্ধে কংগ্রেসের তো স্পষ্ট ধারণা নেই। কংগ্রেস সবে সবে একটা নতুন জোয়ার পেয়েছেন 1919 থেকে। মহাত্মা গান্ধী 15 থেকেই বলা যায়, 1919 থেকে একটু বেশি জোর পেয়েছে চম্পারণে সত্যাগ্রহ সফল হওয়ার পর। কিন্তু তারপরেও নেতাজি বলছেন যে না, কংগ্রেসের এই সমস্ত ধারণা কিন্তু পরিষ্কার নেই, আমরা জানি না। তারপর স্বরাজ পাইলে আমাদের কনস্টিটিউশন কি রকম হইবে সে সম্বন্ধেও বোধ হয় কংগ্রেসের কোনো বিশিষ্ট পলিসি নাই। দেখুন, কনস্টিটিউশনের কথা 1921 সালের মার্চে লিখে ফেলছেন নেতাজি সুভাষ। 22-এ এই ধরনের কথা বলবেন গান্ধীজি। 1934 সালে বলবেন ভারতীয়দের দ্বারা গণপরিষদের মাধ্যমে সংবিধান লিখতে হবে, এটা বলবেন এম.এন. রয়। মানবেন্দ্রনাথ রায়, যার আসল নাম নরেন্দ্রনাথ, আমি যদি ভুল না করি তাহলে ওনারা বন্দ্যোপাধ্যায় নাকি ভট্টাচার্য, এরকম, আর সম্ভবত বন্দ্যোপাধ্যায় হবে। যাই হোক, একটু দেখে নিতে হবে। তো এই কথাগুলো হবে। তিনি স্টালিনের সঙ্গেও কাজ করেছিলেন। এইরকম বড় মাপের একজন দার্শনিক, কর্মবীর এবং কি বলবো একজন নেতা। এবং 1928 সালে নেহেরুর রিপোর্ট লেখা হয়েছিল যে নিজেদের দেশে সাইমন কমিশনের প্রতিক্রিয়ায়, সাইমন কমিশনে একজন ভারতীয় ছিলেন না তো, একজনও না, মুসলমান না, হিন্দু না, কেউ না। তার জন্য গান্ধীজির পরামর্শে জওহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরু, তিনিও একজন জ্ঞানী গুণী মানুষ, বড় মানুষ, ধনী মানুষ, তিনি কিন্তু একটা আইন প্রণয়নের চেষ্টা করেছিলেন, যাকে নেহেরু রিপোর্ট বলা হয় ইতিহাসে। স্বরাজ পাইলে আমাদের কনস্টিটিউশন কিরকম হইবে সে সম্বন্ধেও বোধ হয় কংগ্রেসের কোনো বিশিষ্ট পলিসি নেই, একদমই নেই। যে ওদের তো তাড়িয়ে দেব, স্বরাজ আমাদের নিজের হাতে নিয়ে আসবো। এবং এই স্বরাজ মানে কিন্তু পূর্ণ স্বাধীনতার কথা বলছে না, ডোমিনিয়ন স্ট্যাটাস। ব্রিটিশ থাকবেন, আমাদের যে বহির্বিশ্বের পলিসি, পররাষ্ট্রনীতি তারা ঠিক করবে, কিন্তু এই দেশের মধ্যে কি নিয়ম কানুন হবে, আমরা কিভাবে খাবো, কিভাবে যাব, কিভাবে আমাদের অর্থনৈতিক পলিসি কি হবে, চাষবাস কি হবে, ব্যবসা কি হবে, শ্রম কি হবে, শ্রমিকের জীবন কি হবে, চাষির জীবন কি হবে, শিক্ষকতা কি হবে, কোন ধরনের লেখাপড়া হবে, এই সমস্ত সিদ্ধান্ত আমাদেরটা আমরাই নেবো। একে বলে ডোমিনিয়ন স্ট্যাটাস। কানাডাতে দেখা যাবে, কখনো কিছুটা অন্যান্য দেশগুলোতে, নিউজিল্যান্ডে কিছুটা দেখা যাবে সেই রকম। আমার নিজের মনে হয় যে কংগ্রেস লীগ স্কিম একেবারে পুরনো হয়ে গেছে, মানে কংগ্রেসের যে নিয়ম নীতি আছে একেবারেই পুরনো, অচল বলে মনে করছেন সুভাষ। আমার নিজের মনে হয় যে কংগ্রেস লীগ স্কিম, কংগ্রেস আর লীগ, লীগ মানে মুসলিম লীগের কথা বলছে, কংগ্রেস আর লীগ স্কিম একেবারে পুরনো হয়ে গেছে। মুসলিম লীগ তৈরি হয়েছে 1906 সালে। সলিমুল্লাহর নাম আপনারা জানেন, আগা খান নাম জানেন, ঢাকার, 1906 সালে। আর কংগ্রেস হচ্ছে 1885 সালে। বলছে তাদের যে নীতি পুরনো হয়ে গেছে। স্বরাজের ভিত্তির উপর আমাদের এখন ভারতের কনস্টিটিউশন তৈরি করিতে হইবে। নিজেদের কনস্টিটিউশন কিভাবে আমরা চলবো, কিভাবে বলবো, কি নীতি নির্ধারণ, সেটা আমরা ঠিক করব। আপনি অবশ্য বলিতে পারেন যে কংগ্রেস এখন এক্সিস্টিং অর্ডার ভাঙিতে ব্যস্ত। এক্সিস্টিং অর্ডার মানে, এক্সিস্টিং মানে যেটা রয়েছে, সেই যে সিস্টেম, সেই যে আর কি বিন্যাস, ক্ষমতার যে বিন্যাস যেভাবে রয়েছে সেটা ভাঙতেই ব্যস্ত, এটা আপনি বলতে পারেন। চিত্তরঞ্জনকে লিখছেন। সুতরাং ভাঙার কার্য সম্পূর্ণ না হইলে কনস্ট্রাকটিভ কাজ আরম্ভ অসম্ভব। অর্থাৎ পুরনো সিস্টেম পুরোপুরি না ভেঙে দেওয়া পর্যন্ত মানের উদ্যোগ গ্রহণ করা অসম্ভব, আপনি এটা বলতে পারেন। কিন্তু আমার মনে হয় যে এখন থেকেই ভাঙার সঙ্গে সঙ্গে নূতন করিয়া সৃষ্টি আরম্ভ করিতে হইবে। কত সুদূর প্রসারী চিন্তা, একবার ভাবছেন? ভেঙে ফেলবো তারপরে গড়বো এমনটি নয়। একদিক দিকে যেমন ভাঙা হবে পুরনো পলিসি, ব্রিটিশ পলিসি, তেমনি নিজেদের পলিসিকেও ডেভেলপ করতে হবে।
জাতীয় জীবনের যে কোনো সমস্যা সম্বন্ধে একটা পলিসি ঠিক করিতে গেলে অনেক দিনের চিন্তা এবং গবেষণা চাই। খালি একটা মনে হলো আর করে দিলাম তাহলে তো হবে না। জাতীয় জীবনের সমস্যা সমাধানের জন্য একটা দীর্ঘদিনের চিন্তা, দীর্ঘদিনের গবেষণার দরকার। হট করে হবে না, রাত সকালে উঠেই হয়ে গেল তা হবে না। সুতরাং এখন থেকেই গবেষণা আরম্ভ করা দরকার। কংগ্রেস যদি কমপ্লিট প্রোগ্রাম প্রস্তুত করিতে পারে, তাহা হইলে যেদিন আমরা স্বরাজ পাইব সেদিন কোনো বিষয়ে কোনো পলিসির জন্য আমাদের ভাবিতে হইবে না। অর্থাৎ যখনই স্বরাজ পাবো, স্বাধীনতা মানে ডমিনিয়ন স্ট্যাটাস পাবো, স্বায়ত্ত শাসন পাবো, হোম রুল পাবো, তখন থেকে আর ভেবে আর সময় নষ্ট করার দরকার হবে না। আমরা পুরনো চিন্তার উপর, পুরনো গবেষণার উপর, পুনরূপ বানানো সিস্টেমের উপর কাজ শুরু করে দিতে পারবো। দেখুন, সেই একইভাবে যখন সংবিধান রচনা হচ্ছে 46 থেকে 49, 50, তার মানে ওরা যে চলে গেল, সাথে সাথে আমরা কিন্তু লাগু করতে পারিনি, তার মানে দেরি হচ্ছিল। তো এইখানেই দূরদর্শিতা। চিত্তরঞ্জন দাস যে গুরুচার ঠাকুরকে চিঠি লিখেছিল সেটা উন্মোচন করা হোক। হ্যাঁ, আমার এই চিঠিটা পড়ার পর জয়শীল বাবু আমরা সে বিষয়ে আলাপে যাব, বিভিন্ন আলোচনা আসবে। আমি আর একটুখানি আছে, দুটো স্তবক আছে। তো ব্যাপার হচ্ছে কত সুদূর প্রসারী চিন্তা করছেন নেতাজি সুভাষচন্দ্র, বুঝতে পারছেন? এই সমস্যা কিন্তু আমরা স্বাধীনতার সময় ভুগেছি খানিকটা। আমাদের স্পষ্ট কোনো মজবুত নীতি ছিল না। শুধু ভাবলে হবে না যে তিনি একদম একজন সেনাপতি শুধুমাত্র লড়াই করছেন, তা না, খুব গভীরভাবে চিন্তা করছেন। আর একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো পরে কখনো, আপনারা জানেন, তারপরেও আমার ইচ্ছে হয় যে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। সেটা হচ্ছে ভগৎ সিং। ভগৎ সিং কত গভীরে চিন্তা করতেন ওই বয়সে তিনি। 1931 সালে তার ফাঁসি হয়। ভারতের রাজনীতি হয়তো অন্যদিকে গড়াতো, হয়তো বামপন্থার দিকে বেশি ঝুঁকে যেত, সাম্যবাদের দিকে বেশি ঝুঁকে যেত, হয়তো সমাজতন্ত্র হয়তো আরো উঠতো ভারতে, যদি ভগৎ সিং বেঁচে থাকতেন। তারপরে কংগ্রেসের একটা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট চাই যেখানে দেশের সব খবর পাওয়া যেতে পারে। এই ডিপার্টমেন্ট থেকে ছোট ছোট বই প্রকাশ করা দরকার। এক একটা বইতে এক একটা বিষয় থাকিবে, যথা গত 10 বছরের মধ্যে কত জন্ম এবং কত মৃত্যু হইয়াছে এবং কোন কোন রোগে কত মৃত্যু হইয়াছে। ভাবতে পারছেন কত দিকে চোখ দিচ্ছেন? পুরাণের যে ইন্দ্র ছিল না, তাকে বলা হয়েছিল কি? সহস্রলোচন, হাজার চোখ, হাজার দিকে দেখছেন। যদিও উপমাটা খুব ভালো হবে না, তবু এই রাজনৈতিক জ্ঞানের দিকে আমি কিন্তু নেতাজিকে এই মুহূর্তে সহস্রলোচন বলতে চাচ্ছি। কত দিকে তার চোখ, কত দিকে তার দৃষ্টি। রাজনীতিতে কিন্তু এখনো পাও দেননি, মানে সক্রিয় রাজনীতিতে, তার আগেই এই পরিণতি চিন্তার তার স্তর। তারপর গত 10 বছরে ভারতবর্ষের অবস্থা, আয় ও ব্যয়, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার। রেভিনিউ মানে কত আয় আসছে, কত ট্যাক্স উঠছে, আর কত কোন কোন খাতে কিভাবে কি খরচ হচ্ছে। এক্সপেন্ডিচার খরচ কত হইয়াছে, কোন কোন দিক থেকে আয় হইয়াছে এবং কোন কোন বিষয়ে ব্যয় হইয়াছে, তাহা আর একটা বইতে প্রকাশিত হইবে। আমরা এটা কিসে প্রকাশ করি বলুন তো? প্রত্যেক বছর আমাদের যখন বাজেট পেশ হয় ফেব্রুয়ারিতে, তখন কিন্তু আমরা এগুলো করি যে কোন কোন খাত থেকে আয় আছে, কোন কোন খাতে কত ব্যয় হলো, আগামী বছরে কোন কোন খাত থেকে কি কি সম্ভাব্য আয় হতে পারে, আর কোন কোন খাতে আমরা কি কি ব্যয় করব, কিন্তু আমরা প্রকাশ করি বাজেটে। প্রত্যেক বছর রাজ্য বাজেট হোক এবং কেন্দ্রীয় বাজেট হোক। যেমন এখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার হাত ধরেই হয়, তাই না? এই রূপে আমাদের, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয় চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে, তিনি আমাদের রাজ্য অর্থমন্ত্রী। এই রূপে আমাদের জাতীয় জীবনের সব দিককার খবর ক্ষুদ্র পুস্তকের ভিতর দিয়া দেশময় প্রচার করিতে হইবে। 4, জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের দিক দিয়া কাজ করিবার অনেক সুবিধা আছে। এই কাজের সঙ্গে কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করাও আবশ্যক। কোঅপারেটিভ মানে নিজেদের ব্যাংক তৈরি করতে হবে, সোশ্যাল সার্ভিস করতে হবে। 5 নাম্বার পয়েন্ট, আমার নিজের মনে হচ্ছে যে এই কয় বিষয়ে কাজ করিবার সুবিধা আছে, কিন্তু আপনাকে বিবেচনা করিতে হইবে আপনি আমাকে কোন বিভাগে চান। দেখুন কত সুন্দর কথা। আমার মনে হচ্ছে এই দিকে অনেক কাজ করা যায়, কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে আপনি আমাকে কোন বিভাগে চাইছেন। তবে শিক্ষকতা এবং জার্নালিজম বোধহয় আমার মনের মতো কাজ হইবে, মানে পড়ানোটা আর সাংবাদিকতা আমার মনের মতো কাজ হবে। এই নিয়ে আমি এখন আরম্ভ করিতে পারি, তারপর সুবিধে মতো অন্য কাজেও হাত দিতে পারি। আমার পক্ষে চাকরি ছাড়া মানে দারিদ্র ব্রত গ্রহণ করা। সুতরাং বেতন সম্বন্ধে আমি কিছু বলিব না, খাওয়া পড়া চলিলেই আমার যথেষ্ট হইবে। তার মানে বাড়ি থেকে আমি আর টাকা নেব না, চাকরি করছি না, মাইনে পাবো না, কিন্তু আমি কি চাই টাকা পয়সা সেসব আমি বলবো না, আমার খাওয়া পড়াটা চলে গেলেই হবে। এটা বলছেন চিত্তরঞ্জনকে নেতাজি সুভাষচন্দ্র বসু।
আমি যদি বদ্ধপরিকর হইয়া কাজে নামিতে পারি, তাহা হইলে আমার বিশ্বাস আমি আমার সঙ্গে এখানকার 2-1 বাঙালি বন্ধুকেও এই কাজে টানিতে পারিব। স্বদেশ সেবায় যে মহাযজ্ঞের আয়োজন হচ্ছে, আপনি তাহাতে বঙ্গদেশের প্রধান পুরোহিত। আমার যাহা বক্তব্য আমি তাহা শেষ করিয়াছি। এখন আপনি আমাকে আপনার বিপুল কাজের মধ্যে স্থান দিন। আমি চাকরি ছাড়িলেই এখানে 5 জনে জিজ্ঞাসা করিবে আমি দেশে ফিরিয়া কি কাজ করিব। সুতরাং নিজের সন্তোষের জন্য এবং 5 জনের কাছে সেলফ জাস্টিফিকেশনের জন্য, মানে একটা আত্মপক্ষ সমর্থন করেও তো কয়েকটা কথা বলার দরকার। তো সেলফ জাস্টিফিকেশনের জন্য আমি জানিতে উৎসুক আপনি আমাকে কি কাজ দিতে পারেন। আশা করি আপনি এসব কথা আপাতত গোপন রাখিবেন। আপনি আমার প্রণাম জানিবেন। ইতি বিনীত শ্রী সুভাষচন্দ্র বসু। এরপরে আপনাদের কাছে আমি পরবর্তীকালে সুভাষচন্দ্রের ছোট ছোট বিভিন্ন তথ্য তুলে ধরতে পারি। আমি আপনাদের জন্য নোট তৈরি করে রেখেছিলাম। হ্যাঁ, এটা প্রয়োজন হলে বলবো, তা না হলে বলবো না। আমার আজকের যে পাঠ ছিল, আপনাদের যে কথা দিয়েছিলাম, সেই আমি তা থেকে আমি অব্যাহতি পেলাম। বুঝতেই পারছেন, অনেক কথা আমি এখানেও লিখে রেখেছি আমার নোট, সেটা প্রয়োজন হলে আমি কথা বলবো, তা না হলে বলবো না। দাদা ভালোটা কেমন আছো? বিল গেটস দাদা ভালো তো, কেমন আছো? বিল গেটস আমাকে বলছেন দাদা, আমার তো মনে মনে খুব ভালো লাগছে, কিন্তু বিল গেটস আমি তো চিনতে পারছি না। যুক্ত হন। এবার আপনারা আপনাদের মতামত রাখুন, প্রশ্ন রাখুন, বিতর্ক করুন, যে কোনো দিকে আপনারা যেতে পারেন। আমি আপনারা যারা আছেন একটু যুক্ত করার চেষ্টা করছি আপনাদেরকে। যারা আছেন, আমার যেটুকু প্রধান বক্তব্য তা কিন্তু আমি শেষ করেছি নেতাজি সুভাষে 2টো চিঠি নিয়ে। এইবার আপনারা বিভিন্ন প্রসঙ্গেও কথা বলতে পারেন, এই বিষয়ে কথা বলতে পারেন, আমার ভালো লাগবে। মতামত জানান, অন্য কিছু আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, বিল গেটস আপনার পরিচয় কি একটু দেওয়া যাবে? আপনি বেশ বাংলা ভালো শিখেছেন কিন্তু বিল গেটস বাবু, আমাদের ভালো লাগছে আপনি বাংলায় কথা বলছেন। একটু যদি কথা বলেন, এক্ষেত্রে কেউ যুক্ত হন বা রিকোয়েস্ট পাঠান তাহলে ভালো লাগবে। লাভ পাঠিয়েছেন বিল গেটস বাবু আমাকে, আপনাকে অনেক ভালোবাসা জানাই। বাঙালি বান্ধব আপনি প্রথম থেকেই ছিলেন। কয়েক মিনিট যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি মতামত রাখতে পারেন, যুক্ত হয়ে কথা বলতে পারেন। সুজয় পাল, যুক্ত হয়ে কথা বলতে পারো ভাই, বা অন্য কোনো বিষয়ের অবতারণা আপনারা করতে পারেন। জয়শীল বাবু ছিলেন, আপনিও কথা বলতে পারেন। এখানে অনেক অনেক বিষয়ে কথা বলতে পারেন। নেতাজি সুভাষের সঙ্গে কিন্তু দেখাও করছেন আমার প্রমথ রঞ্জন এবং আমাদের যোগেন্দ্রনাথ মন্ডল, তারা দেখা করছেন। বামপন্থার দিকে অনেকটা ঝুঁকে গেল। নেহেরু সুভাষের সঙ্গে বন্ধুত্ব হলো। আমি কি কাউকে যুক্ত করতে পারছি না? আমি খেতে বসেছি, যুক্ত হবো পরে, ঠিক আছে, অসুবিধে নেই। আপনারা বাকি যারা আছেন তারা একটু যুক্ত হতে পারেন। শক্তিবাবু আছেন, বাঙালি বান্ধব আছেন, আপনারা একটু যুক্ত হলে কথা বলতে সুবিধে হবে। এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেসের সভাপতি হচ্ছেন নেহেরু সুভাষ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সম্পাদক হচ্ছেন একটা সময় বামপন্থার দিকে ঝুঁকে যাচ্ছে, সমাজতন্ত্রের দিকে ঝোঁক, এবং বারবার জেলে যাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র, আপনারা জানেন। 87 গেছেন, আরো আরো অনেক। এই কথা বলতে গেলেই একদিন কেটে যায়। আরো কি গুরুত্বপূর্ণ কোনো তথ্য এখানে বলার ছিল যেটা বলা আমার দরকার? আপনারা কেউ যদি যুক্ত হন তাহলে ভালো হবে, তারপরে আস্তে 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 কথা আমরা অন্যদিকেও নিতে পারবো। দেখুন বাঙালি বান্ধব বাবু, যদি আপনি যুক্ত হতে পারেন, আপনাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ, এমনকি আমাদের প্রমথ রঞ্জন ঠাকুর এবং যোগেন্দ্রনাথ মন্ডলও গিয়েছিলেন পরবর্তীকালে, যদিও নেতাজি সুভাষের কাছে গান্ধীজির সঙ্গেও বৈঠক করেছিলেন, এবং তারা একই সঙ্গে কংগ্রেসের হয়ে কাজ করবেন বলে 1938 সাল নাগাদ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ভগৎ সিং যদি বেঁচে থাকতেন তবে আন্দোলনের পরিস্থিতি কি হতে পারত
খুবই ভালো হতে পারতো, কেননা উনি খুবই মানে বুদ্ধিজীবী যেটা বোঝায় হাই লেভেলের ইন্টেলেকচুয়াল ছিলেন এবং উনি সমাজতন্ত্রের দিকে খুব জোর দিতেন। শুধু যে রাজনৈতিক স্বাধীনতা তা নয়, নেতাজি সুভাষচন্দ্র শুধু রাজনৈতিক স্বাধীনতা চাইতেন তা নয়, কিন্তু তার মধ্যে ব্যাপকভাবে উনি ভগৎ সিং তার লেখালেখির মাধ্যমে, এমনকি তিনি ভাষা স্ক্রিপ্ট সম্বন্ধেও লিখেছেন 1929, আমার যদি খুব ভুল না হয় সালটা কি আমি ঠিক বলছি, 2-1 বছর এদিক ওদিক হতে পারে, আমি এ নিয়ে কখনো বলবো যে পাঞ্জাবে যখন জাতীয় ঐক্য গড়ে উঠছে না, তাদের যে পাঞ্জাবি ভাষা কিভাবে লেখা হবে, যে সেটা উর্দু যে ফার্সি স্ক্রিপ্ট সেখানে না গুরুমুখীতে নাকি আমাদের যে নাগরী লিপি সেই লিপিতে, তার জন্য আর্য সমাজের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠছে, মানে লেখালেখি করছেন, তার জন্য তিনি পুরস্কারও পাচ্ছেন এবং অনেক বিষয়ে তিনি কথা বলছেন, বিভিন্ন বিষয়ে তিনি লিখতেন আর্টিকেল। তো তিনি হাই লেভেলের একজন ইন্টেলেকচুয়াল ছিলেন। খুব অল্প বয়সে মারা গেছেন। ভগৎ সিং এর জন্ম 1907 নাগাদ, মারা যাচ্ছেন 31-এ। বুঝতেই পারছেন কত অল্প বয়সে মারা যাচ্ছেন ভগৎ সিং, কিন্তু তার মধ্যে তিনি যা লিখে গেছেন, তার জেল ডায়েরি এবং অন্যান্য, হ্যাঁ, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভারতের চিন্তা জগতের একটা ব্যাপক সম্পদ তিনি রেখে গেছেন। তো সেগুলো জানবো। আমার আরো কিছু নোট আপনাদের জন্য রেডি করেছিলাম, হয়তো অন্য কোথাও আছে, সেটা যাই হোক বলতে পারবো। আপনারা একটু কেউ যুক্ত হন, বা অন্য কিছু হলে যদি আমাদের কিছু বলার না থাকে তাহলে আমরা এখানেই রাখবো, অন্য কোনো প্রসঙ্গে আলোচনা যেতে পারে। একজন বলছিলেন যে গুরুচাঁদ ঠাকুরের যে চিঠি লিখছেন গুরুচাঁদ ঠাকুরকে চিত্তরঞ্জন, সেটা কিন্তু এই প্রসঙ্গেই প্রায় এই যে অসহযোগ আন্দোলনের এই সময়ের ব্যাপারটাতেই চিঠি লিখছেন, এই সময় অসহযোগ আন্দোলনে যাতে দেশের আরো বেশি মানুষ যোগ দেয়, যেমন মুসলমানদেরও ডাকা আছে খিলাফতের নামে, যদিও কি এই সিদ্ধান্তকে চিত্তরঞ্জন প্রথমে মেনে নেননি, আরো ব্যক্তিরা এইগুলোকে ভুল সিদ্ধান্ত বলেই মনে করেছিলেন গান্ধীজির এই সিদ্ধান্তকে, গান্ধীজি অন্যভাবে ভাবছিলেন ব্যাপারটা। তো সেই সময় যেহেতু বাংলার অবিসংবাদী নেতা ছিলেন চিত্তরঞ্জন, তার কাছে প্রস্তাব দিয়েছিলেন যে এখানকার বড় নেতা নেতৃত্বকে তার সঙ্গে যোগাযোগ করতে, তিনি যেন অনেক লোকজন দেন ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের জন্য। তো সেই চিঠি পেয়ে চিঠির প্রত্যুত্তর দিয়েছিলেন, সেটা মহানন্দ হালদার রচিত গুরুচাঁদ চরিতে উল্লেখ আছে। সেখানে বলছে যে আমার মানুষগুলো, গুরুচাঁদ বলছেন নমঃশূদ্রদের কথা, বা এই অঞ্চলের যারা ডাউন ট্রোডেন পিপল, যারা ডিপ্রেসড ক্লাসেস যারা যত আছে, বলছে যে আমার লোকজনগুলো স্বাধীনতা কি তাও জানে না, দেশ কি তাও জানে না, আর তোমরা যারা নেতৃত্ব দিতে এসেছো তারা তো খোঁজ খবরই নাও না, এরা বাঁচলো কি মরলো, তোমরা হিন্দু হয়ে ওখানে থাকো আর এরা এইভাবে থাকো। সে কথা কিন্তু নেতাজিও বলছেন চিঠিতে, যদিও এই বিষয়গুলো নেতাজি তখন জানেন না, কিন্তু এর প্রভাব কিন্তু নেতাজির চিন্তায় বা অন্যের চিন্তায় পড়ছে। হ্যাঁ, তো সেইখানে বলছে যে আপনারা যে বর্ণ হিন্দু শ্রেণীর মানুষেরা এদের সঙ্গে থাকুন, গ্রামে গ্রামে বসবাস করুন, গ্রাম জাগলেই ভারত জাগবে। এ কথাটা কিন্তু গুরুচাঁদ বলছেন, গ্রাম যদি জাগে তবে ভারত জাগবে। গ্রাম, হ্যাঁ, গ্রামের যত অধপতিত মানুষ আছে যাদের আপনারা ছন্না ঘৃণা করেন, তাদের পাশে এসে দাঁড়ান, তাদের শিক্ষা দিন, তাদের বোঝান দেশ মাতৃকার এই যে মহাযজ্ঞ, তাদের আপনারা দূরে ঠেলে রেখেছেন, তারা কি করে যাবে, তারা আপনাকে কি করে বিশ্বাস করবে আপনাদের। তো দূরদর্শী কথা বলেছিলেন গুরুচাঁদের কাছে। শুধুমাত্র একটা প্যান ইন্ডিয়ান ন্যাশনালিস্ট যে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, সেটা বড় ছিল না, সেটা বড় ছিল না। এমনকি আম্বেদকরের কাছেও সেগুলো বড় ছিল না, বিশ্বদেব দাস, মুকুন্দ বিহারী মল্লিক সহ যোগেন্দ্রনাথ মন্ডল, এদের কাছে বড় ছিল না। আন্দোলনের স্বাধীনতার বিভিন্ন লেয়ার হয়, নারীদের অবস্থান কি হবে, দলিতের অবস্থান কি হবে, অস্পৃশ্যের অবস্থান কি হবে, তো এই ব্যাপার ছিল। গুরুচাঁদ ঠাকুর দূরদর্শী একজন মানুষ, সে কথা আমি বলছি না, সে কথা নেতাজি সুভাষচন্দ্র বলেছেন। নেতাজি সুভাষচন্দ্র বলেছেন 1938 সালে যে মার্চ নাগাদ, 15 মার্চ নাগাদ, যখন গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে, সেই বছর কিন্তু তিনি বলছেন যে গুরুচাঁদ ঠাকুর ওয়াজ সুপারম্যান। সুপারম্যান মানে এই যে নিম্ন বর্ণের যারা হিন্দু, এখানে হিন্দু বলতে একটা প্যান ইন্ডিয়ান যে আমাদের আইডেন্টিটি, সেই ক্ষেত্রে হিন্দু বলা হচ্ছে, যারা পার্সি নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধিস্ট নয়, জৈন নয়, তাদেরকে এক অর্থে, এতদিন যাদের বলা হতো, কেউ হরিজন বলতো, কেউ ডিপ্রেস ক্লাসেস বলতো, সেই অর্থে বলছে যে নিম্ন জাতের মধ্যে তিনি নতুন প্রাণের সঞ্চার করেছেন। সেখানে জেসি গুপ্তা উপস্থিত ছিলেন, সুভাষচন্দ্র সহ আরো 20 জন বঙ্গীয় প্রদেশের যে কংগ্রেস নেতা তারা উপস্থিত ছিলেন।
এবং সেই 38-এই কি হচ্ছে, আরো কিছুদিন পরে গিয়ে মার্চের পরে এপ্রিল নাগাদ গিয়ে প্রমথ রঞ্জন, যোগেন্দ্রনাথ মন্ডল এরা নেতাজির সঙ্গে গিয়ে তার কলকাতার বাড়িতে গিয়ে বৈঠক করছেন এবং তারা কংগ্রেসের সঙ্গে একই ধারায় অর্থাৎ জাতীয়তাবাদী ধারায় কাজ করবেন বলে কথা দিচ্ছেন। এবং অল বেঙ্গল ডিপ্রেস ক্লাসেস যে ফেডারেশন গঠন হয়েছিল সেখানেও কিন্তু এই নীতি গ্রহণ করা হয়। এমনকি গুরুচাঁদ ঠাকুর যখন মারা যাচ্ছেন তখন প্রমথ রঞ্জনকে চিঠি লিখছেন গুরুচাঁদ ঠাকুর যে আপনার ঠাকুর দাদার মতোই আপনিও এইরকম উদার হবেন এবং মানুষের জন্য কাজ করবেন বলে আমি আশা রাখি। এবং উত্তরপ্রদেশের অঞ্চলে যে ওখানকার দলিত মানুষের যে কি অবস্থা ছিল, আর একজন ভদ্রলোকের সঙ্গে প্রমথ রঞ্জনকেও কিন্তু দেখতে পাঠানো হয়েছিল যে আপনি দেখে এসে রিপোর্ট করুন। তো দেখে এসে তিনি সন্তোষজনক রিপোর্টই দিয়েছিলেন। তো এই সমস্ত গুলো আছে। এবং 1932 সালে যে পুনা প্যাক্ট হলো অর্থাৎ সেপারেট ইলেকটোরেট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে ব্যাপার, একটা আন্দোলন গড়ে উঠছিল, সেখানে যে আম্বেদকর সই করে দিলেন এবং সংরক্ষণের বিনিময়ে সেপারেট ইলেকটোরেটকে উনি কি বলবো ত্যাগ করলেন, এটাকে ভালো চোখে দেখেননি নমশূদ্র যারা বড় বড় নেতা ছিলেন। তারা ভালো চোখে দেখেননি যে আমরা যে অধিকারের জন্য এতদিন আন্দোলন করেছি, আম্বেদকর হয়তো আমাদের সেই অধিকারটা, তিনি তার মতো করে ভেবেছেন, এরা এর মতো করে ভাবছে যে আমরা হয়তো সেই অধিকার থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেলাম। নেতাজির চিন্তা ভাবনার গভীরতা সম্বন্ধে অনেক তথ্য জানতে পারলাম, ধন্যবাদ। এমন ব্যক্তিত্বই বর্তমান সমাজ ব্যবস্থায় একান্ত প্রয়োজন। আমি আপনার সঙ্গে একেবারে একমত। বাসুদেব বাবু যুক্ত হতে যাচ্ছেন, আমাদের সুজয় পাল যুক্ত হবেন। হ্যাঁ, আপনি কি একটা প্রশ্ন করছিলেন সেটা করতেও পারেন, বা আমি একটু বলেওছি, আপনি তখন ছিলেন না। তো হ্যাঁ বলুন জয়শীল বাবু এবং সুজয় পাল, আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি যে কথাটা আপনাকে বললাম সেটা তো আপনি খোলসা করে বলে দিলেন। হ্যাঁ আরো বলা যায়, কিন্তু আমি মোটের উপর বলেছি। তারপরে কোশ্চেন থাকলে তো বলবোই, প্রশ্ন থাকলে তো বলবোই। নেতাজি সুভাষচন্দ্র বসু কবে থেকে মানে কংগ্রেস পার্টিতে